আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? আজকের এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন শুনছেন সেটা অবশ্যই এখনই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে কলে থাকছে পারিজাত। বেশ অনেকদিন পর পারিজাতকে আমরা আবার পাচ্ছি। তার এক বান্ধবীর সাথে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো শুনলে আপনারা চমকে যাবেন এবং ভাবতে বাধ্য হবেন। আমরা একটা প্রবাদ শুনি না, কুসন্তান যদিও বা কুমাতা কভু নয়। এই ধারণাটা অনেক ক্ষেত্রেই পাল্টে যাবে আজকের এই ঘোষলি কল রেকর্ডিং শুনতে। মারাত্মক ভয়ের কিছু আপনারা শুনতে চলেছেন। আশা করছি কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদেরকে অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স দেবে। আমি কোনো হিন্টস দিচ্ছি না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল বা কোনো সত্য ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়াও ইনস্টাগ্রামে আমার কিন্তু বিভিন্ন ধরনের প্যারানর্মাল কন্টেন্ট আপলোড করছি, সেইগুলো ডেফিনেটলি চেক আউট করবেন। এবং কোনো যদি স্পিরিচুয়াল হেল্প লাগে তাহলে আমাকে ডেফিনেটলি জানাবেন। ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। curiofite@gmail.com এই ইমেল আইডিতে যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারিজাত, কেমন আছো? এই তো ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বলো। বেসিক্যালি মাঝখানে 2 মাস মতো গায়েব ছিল তুমি, ঠিক আছে? তোমার সাথে কথাবার্তা খুব একটা হয়নি। বেনারসে ছিল আই গেস। বেনারস ছিল। কৌস্তবের আড্ডাতে তুমি যখন পডকাস্টটা শুট করো তার তো ওই 1-1.5 সপ্তাহের মধ্যে জিনিসটা আপলোড হয়েছিল। হ্যাঁ, তুমি আমাকে একটা লাস্ট মেসেজ করেছিল যে ভাই বেশ বড় একটা প্রবলেম হয়েছে তোমার, আই থিঙ্ক কোনো কলেজ ফ্রেন্ড বা সামথিং, তাকে নিয়ে। হ্যাঁ। তারপরে আজকে সকালে তারপরে তুমি আবার টেক্সট করো। যেটুকু শুনলাম বা জানলাম, ভয়ের যে ব্যাপারটা সেটা তো আছেই, কিন্তু তার থেকে বেশি আমার রাগ উঠেছে, ঠিক আছে, শোনার পর পুরো ব্যাপারটা। কি হয়েছিল একটু ডিটেলসে বলো তো পারি, যে কি হয়েছিল, শুরু থেকে শুরু করো। দেখো, প্রথম কথা হলো গিয়ে যে তোমাকে তো ধন্যবাদ যে তুমি আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছো, যে আমি আমার জীবনের কিছু ঘটনা বলতে পেরেছি। তাতে অনেক মানুষের হয়তো কিছু উপকার হয়েছে। আর শ্রোতাদেরকে সবাইকেই অনেক ধন্যবাদ যে তারা এত ভালোবাসা দিয়েছে। তোমার পডকাস্টে 2 রকম কাজ হয়েছে। এক তো যেটা আমি বললাম সেটা হয়েছে। 2 নম্বর, এরকম আমার বহু বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমার বহুদিন আগে বিভিন্ন কারণে তারা হয়তো ব্যস্ত হয়ে গেছে, আমি ব্যস্ত হয়ে গেছি, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো তারা তোমার যে পডকাস্ট গুলো আছে তারা সেগুলো মানে তারা বিরাট বড় ফ্যান তোমার, তারা তোমাকে ফলো করে, কিউরিও ফাইটেও ফলো করে, তোমাকে কৌস্তবের আড্ডাতেও ফলো করে। আচ্ছা। তো সেখানে তারা হঠাৎ করে আমাকে দেখে চমকে গেছিল এবং অনেক আমাকে জিজ্ঞেস করেছিল যে কৌস্তবকে সামনে থেকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। এরকম ব্যাপার না কোনো। তো যথারীতি তারা ওখান থেকে আমার সাথে আবার কন্ট্যাক্ট এস্টাবলিশ করে, বিভিন্ন রকম কথাবার্তা হতে থাকে। তার থ্রু দিয়ে আমি আমার কলেজের একটি ফ্রেন্ডের সাথে আবার যোগাযোগ স্থাপন হয়। তো আমি তার সাথে কথাবার্তা বলার সময় যেরকম নর্মাল কথাবার্তা হয়, তারপরে আমি কিছু বুঝতে পারছিলাম যে তার হয়তো আমাকে আলাদা করে কিছু বলার আছে। আচ্ছা। মানে সে হয়তো শুধুমাত্র বাকিদের মতো যে পুরনো কথাবার্তা বা পুরনো যে সম্পর্ক সেটাকে আবার নতুন করে কন্ট্যাক্ট এস্টাবলিশ করার জন্যই যে আমাকে শুধুমাত্র তোমার পডকাস্টের সূত্র ধরে এসে কথাবার্তা বলছে। হোয়াটসঅ্যাপে নাম্বার ছিল অলরেডি, তা নয়, কিন্তু তারও আরো কিছু বলার আছে। তো তখন সে আমাকে কথায় কথায় আমি তাকে জিজ্ঞেস করি যে তোর কি
কিছু অসুবিধা আছে, তুই কিছু বলতে চাস? তো তখন তখন সে আমতা আমতা করে বলে যে আম, বলতে চাই, ঠিক আছে আমি তোর সাথে যখন দেখা হবে তখন বলবো। তো কথাটা তখন ওই মুহূর্তে আর কথাটা সেরকম ওখানে এগোয়নি, এবং সেটা দেখা হওয়ার আগেই আমি তার বোনের কাছ থেকে একটি কল পাই। মানে আমার নাম্বারটা যেহেতু তার ফোনে সেভ ছিল, তো তার বোন আমাকে কলটি করে সে আমাকে বলে যে দাদা, আম, দিদি তোমাকে মানে দিদি আমাকে কল করতে বললো যে এই বোনটি হলো কি তার মাসির মেয়ে। আচ্ছা। দিদি হাসপাতালে ভর্তি আছে। হুম হুম। আমি তো যত করে অবাক হয়ে যাই যে কি হলো হঠাৎ করে হাসপাতালে ভর্তি। তোমার সাথে আমি কন্ট্যাক্ট হওয়ার কদিন পরের কথা এটা? 4-5 দিন পরে কথা হবে। মানে ও যে বলছিল যে আমি তোর সাথে দেখা করে কথাগুলো বলবো, তারপরে দেখা হয়নি। হুম। ঠিক আছে। তো সেই দেখা করার দিনটাও সেরকম ঠিক হয়নি, বা সেই যে এরকম, কারণ সেও সেক্টর 5 একটি আইটি কোম্পানিতে চাকরি করে, হুম মানে করতো বলেই আমি জানি। হুম। ঠিক আছে। তো আমি তখন আমার কাছেও ব্যস্ত সেরকম, তো সেরকম একটা টাইম বের করে দেখা করার সেরকম ওইসব কথাবার্তা হয়নি। যে সেটা ওটা হওয়ার আগেই ওই শেষ দিনই তার সাথে যা কথা হয়েছে, তারপরে তার বোন আমাকে এরকম ফোনটি করে। আমাকে বললো দিদি হাসপাতালে ভর্তি। আমি তখন বললাম যে কি হয়েছে? তখন আমাকে বললো যে দিদির খুব ফুড পয়জনিং হয়েছে, দিদি প্রচন্ড রকম ভাবে রক্ত বমি করেছে, এবং আহ, কালচে সবুজ তার পটি হয়েছে, মানে প্রচন্ড রকমের যে এত বাজে অবস্থা যে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে মানে কদিন হলো? তখন বলে এই তো 2-3 দিন হয়েছে এরকম ভর্তি করেছি। তা আমি তখন বললাম যে হ্যাঁ সে ঠিক আছে, তুই কি এটা খবর দেওয়ার জন্য আমাকে তুই কল করলি? তখন আমাকে বলছে না দাদা, দিদি না আমাকে বললো যে তোমার কোনো চেনা জানা বা কোনো গার্লস হোস্টেল অথবা পিজি আছে? আমি বললাম কেন বলতো? বললো বলো না তোমার আছে এরকম। আমি বললাম না, আমাকে তো খুঁজতে হবে তাহলে। আমি বললাম কিন্তু কেন, মানে কি কি ব্যাপারে? তখন আমাকে বললো যে সেটা তোমাকে দিদি বলবে, তুমি না একটু খুঁজে রাখো। মানে আমাকে বললো তোমাকে শুধু এটুকু জিজ্ঞেস করে রাখতে, ঠিক আছে, তোমার যদি কোনো চেনাশোনা থাকে তুমি একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে রাখো। তা আমি তখন কথাটাকে অত বেশি আমল দেইনি। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, দিদি ফিরে আসলে আমাকে কল করবি, কিরকম আছে জানাবি। তো যথারীতি 3-4 দিন পরে মেয়ে আমাকে কল করে, মেয়েটি আমাকে কল করে করে বললো দাদা এরকম দিদি তো চলে এসছে, দিদিকে আমরা বাড়িতে নিয়ে এসেছি। ঠিক আছে, কিন্তু আমি তার মনে তাহলে তো দিদির ফোন তো দিদি কল করছে না কেন? তখন বলছে যে আসলে মানে দিদির মানে কথা বলার অবস্থা নেই, মানে দিদি মানে খুব উইক আর কি, তাই জন্য আমি ফোনটা করছি তোমাকে। তুমি কি দেখেছো পিজিটা? তখন আমার আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে পিজি যে ব্যাপারটা যে আছে সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া দেখছি বলে আমি যথারীতি মানে আমার তরফ থেকে যেরকম দেখবে তুমি যে কোনো ওয়েলএক্স বা এগুলোতে তুমি অনেক পিজি টিজি পাও। ওয়েলএক্সে পিজি পাওয়া যায় নাকি? একদম পাওয়া যায়। ওয়েলএক্স তো জিনিসপত্র বিক্রি করে জানো? হ্যাঁ হ্যাঁ একদম, তুমি ওখানে প্রপার্টি আছে, প্রপার্টি দিকে তুমি সার্চ করবে রেন্টের জন্য, একদম পাওয়া যায়, 100% পাওয়া যায়। তো আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুই একটু মানে দিদিকে জিজ্ঞেস করতে বল যে কোন এরিয়াতে দেখবো। তো দিদির সাথে কথাবার্তা বললো। আমি খুব হালকা ফিমেল ভয়েসে শুনলাম যে বলছে এই দমদম স্টেশনের আশেপাশে কোথাও একটা দেখার জন্য। ওর এবার এখানে একটা কথা বলে রাখি, সেটি হলে গিয়ে যে মেয়েটির সাথে আমার বহুদিন পরে তোমার পডকাস্টের থ্রু দি ইন্টারাকশনের সময় আমি যেটা জানতে পেরেছিলাম, সেটি হলে গিয়ে যে মেয়েটি আর তার পৈতৃক বাড়িতে থাকে না। তার পৈতৃক বাড়ি হলো রাজারহাটে, কিন্তু সে সেইখানে থাকে না, সে চিনার পার্কে একটি ভাড়া বাড়িতে তার মাকে নিয়ে থাকে। মেয়েটির বাবা ক্লাস 6-এ সে যখন পড়ে তখন সে বাবা তার মারা গেছিল, তারপরে সে মায়ের সাথেই থাকে, এবং মোটামুটি ক্লাস 8-9-এ যখন পড়ে তখন কোনো একটি পারিবারিক কারণে সে তার মানে সে ছেড়ে তার যে বাপের তোমার যে বাবার যে বাড়ি আছে পৈতৃক বাড়ি ছেড়ে সে ওরকম একটি ভাড়া বাড়িতে এসে ওঠে। ঠিক আছে। তো এবার আমি তখন ভাবলাম যে হয়তো মানে কোন একটা কারণে হয়তো সে আর ওইখানে থাকতে পারছে না, মানে হয়তো বাড়িওয়ালা ভারী মানে কোন একটা কিছু বলেছে, প্রমোটিং এর কাজ অনেক কিছু হয় না। আমি সেটা ভেবেই আমি আর বললাম যে ঠিক আছে আমি দেখছি। আমার তখন মনে হলো যে একটু তো খোঁজ খবর নেওয়া দরকার। তো কয়েকদিন পরে মানে আমি তার পরের দিন কল করলাম। ঠিক আছে। তো আমি ওয়েলএক্স থেকে কিছু নাম্বার দেখেছিলাম, সেখান থেকে আমি এরকম কিছু পিজি দেখবে তোমার দমদমের 5 নম্বর প্ল্যাটফর্মের পিছনে আছে, তো সেরকম কিছু পিজি দেখে আমি তাদের সাথে কথাবার্তা বললাম। হ্যাঁ, তো যথারীতি আমি নাম্বার নিলাম, নাম্বার নিয়ে আমি কল করলাম, কল করে আমি বললাম কি তো দিদি এখন কথা বলতে পারবে? তখন হ্যাঁ এখন দিদি কথা বলতে পারবে।
তো আমি ওর সাথে কথা বললাম কিরে এখন কি অবস্থা, এরকম শুনলাম তোর এরকম হয়েছে। হ্যাঁ, তো দেখিও না সবকিছুতে হুম 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 এরকম করে বলছে। মানে আমার হঠাৎ করে ভেতরে ফিল হলো যে কিছু যেন একটা বাধা আছে, হ্যাঁ, যেটার জন্য পুরো খুলে কথা বলতে পারছে না। তখন আমি বললাম যে তোর কি অসুবিধা হচ্ছে কথা বলতে? বলে হ্যাঁ, এটা স্পষ্ট বললো। আচ্ছা। হুম আমি বললাম যে আহ, মানে তোর বাড়িতে জানে যে তুই হ্যাঁ অথবা না তুই উত্তর দিবি, তোর বাড়িতে জানে যে তুই পিজি খুঁজছিস? না। আমি বললাম যে আমি পিজির নাম্বার গুলো নিয়েছি। হ্যাঁ, তো তুই কি এখন কথাবার্তা বলবি, মানে আমি কোথায় পাঠাবো? আমি তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, তুই সেখানে পাঠা। ঠিক আছে, এইটা হলো কি ওর মাসির নাম্বার। আমাকে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিল, সেখানে আমি পাঠালাম। তো তারপরে আমি পাঠিয়ে দেওয়ার পরে তারপরে আমি ওকে কল করলাম যে হ্যাঁ আমি কিন্তু ওখানে পাঠিয়ে দিয়েছি, তুই কি কথা বলবি? তখন বললো না না, যাকে পাঠিয়েছি সেই কথা বলে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখি রে। হ্যাঁ হ্যাঁ, তুই খুব ভালো, এরকম আমার কোনো খোঁজ টোজ নিলি, মানে ফেক একটা কথাবার্তা বলছে আমার সাথে। তো মানে আমি বুঝতে পারলাম না কি ব্যাপারটা হচ্ছে, তখন আমি বললাম বলে ফোনটা রেখে দিলাম। তো 2 দিন পরে আমি আবার কল করে জিজ্ঞেস করলাম যে, কারণ আমাকে উল্লে ওয়েলেক্স থেকে কল করেছে যে আপনি যে নাম্বারটা নিলেন, মানে আপনি তো বললেন কেউ কন্ট্যাক্ট করবে, মানে আমি 2-3 জনেরটা নিয়েছিলাম। তো তারা বললো যে মানে কথাবার্তা হয়েছে এরকম, এক ভদ্রমহিলা কল করেছিলেন, মানে তিনি আর উল্টে কল ব্যাক করছেন না, ধরছেন না। তো যথারীতি আমি তখন ওকে কল করলাম, কল করে বললাম যে ফোন অনেকক্ষণ ধরে বাজলো, প্রথমে ধরলো না, ঠিক আছে, তারপরে বললো যে হ্যাঁ আমি তো উইক ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ধরতে পারিনি। এবার ও যখন আমাকে কথাটা বলছে তখন আমি কটা হবে এরকম সকালবেলা 11:30 মতো হবে, ঠিক আছে, এবং তখন কিন্তু প্রায় 5-6 দিন হয়ে গেছে হসপিটাল থেকে ফিরে চলে এসছে। ঠিক আছে, তখন আমি বললাম যে তো ছুটি কদিন আছে? ওগুলো আমার তো ছুটিই ছুটি। আরো ছুটি ছুটি মানে? তখন বললো তোকে বলবো, তুই একটু হোয়াটসঅ্যাপটা চেক কর। তো আমি হোয়াটসঅ্যাপে দেখলাম লিখেছে যে আমি জব রিজাইন দিয়েছি। আচ্ছা, আমি তো শকড। আমি তখন ওকে বললাম যে তুই, মানে আমি জিজ্ঞেস করলাম যে তুই কি কথা বলতে পারবি এই ব্যাপারে? বলো না। আমি তোর সাথে দেখা করে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম তুই কবে দেখা করবি? কোথায় দেখা করবি? মানে আমি ভাবলাম যে ওর তো এত বাজে অবস্থা, আমি চিনার পার্কে আসবো। তখন বললো না, আমার যে মাসি আছে, মাসির বিয়ে হয়েছে চন্দননগরে, আচ্ছা, আমি তোর সাথে চন্দননগর স্ট্যান্ডে দেখা করব। চিনার পার্কের মেয়ে, সে আমার সাথে দেখা করছে চন্দননগরে। চিনার পার্কে আচ্ছা, দেখা করতে কি আচ্ছা, অসুবিধা? আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি বল তুই কি চন্দননগর আসতে পারবি? আমি তখন বললাম যে না, আসার কি আছে, কিন্তু আমি তো বললাম যে বাড়ির সামনেই তো, মানে আমি এখান থেকে আমার বাড়ি থেকে তো চিনার পার্ক বেশি দূরে নয়। তো তখন আমাকে বললো না তুই চন্দননগর আয়। চন্দননগর আমার বাড়ি থেকে অনেকটাই দূর, ঠিক আছে, প্রায় 17-18 কিলোমিটার মতো। গেলাম। তো আমি চন্দননগর, আমাকে বললো ওই দিন এরকম টাইপের আসবি। হ্যাঁ, আর চন্দননগর স্ট্যান্ড রোডটা যারা গেছে তারা খুব জানে যে মানে ওই জায়গাটা খুব সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আমি যথারীতি গেলাম, তো চন্দননগর স্ট্যান্ডে ও দেখা করতে আসলো। প্রথম কথা, আমি তো চিনতে পারিনি। কেন বলো তো? তার কারণ ডিপিতে যে ছবিটা দেয়া আছে, বা আমি কলেজে তাকে যেরকম দেখেছি, এই যেন সেরকম নয়। মানে বহুদিন খেতে না পেলে মানুষ যেরকম শুকিয়ে যায় না, গাল টুকরে গেছে, তার চোখ কোটরের ভিতরে ঢুকে গেছে, এরকম টাইপের একটা অস্থি চর্মসার দেহ, চোখের তলায় বিরাট বড় কালি টালি পড়া, ঠিক আছে। সে আমার সামনে কোনো মতে এসে, মানে একটা অদ্ভুত ভাবে একটা হেলতে দুলতে টলতে টলতে এসে সে দাঁড়িয়েছে, মানে হাঁটাটা একটা অদ্ভুত রকমের। এবং তখন ওর সাথে ওর ওই বোনটি ছিল, মানে যে আর কি ওকে নিয়ে এসেছিল ওখানে। হ্যাঁ, তো ওই মাসির মেয়ে যার কথা বললাম। তো আমি তখন বললাম যে কি রে, তোর কি, মানে তোর কি অবস্থা হয়েছে এটা? হ্যাঁ, তো তখন আমাকে বললো আরে বলিস না, সে অনেক এরকম ব্যাপার আছে, ঠিক আছে। এবং তখন তার বোন তাকে বলছে যে দাদা, মানে দিদি না কিছুতে মানে বলতে চাইছে না, মানে আমাদের না কিছু অসুবিধা হয়েছে। আমি বলছি কি অসুবিধা হয়েছে? তখন ও ও আমাকে আমাকে বললো, ও তো চুপ করে দিল, আমাকে বললো যে ঠিক আছে এখন তুই এসব ব্যাপারে কিছু বলিস না। আমি বললাম হ্যাঁ, তুই তো আমাকে বলার জন্যই ডাকলি, মানে কি সমস্যাটা কি, তুই তুই পিজে খুঁজে পেয়েছিস?
আমরা হয়তো ওর মাসিকে দিয়ে দিয়েছি। তখন ওই বোনটি বলে হ্যাঁ হ্যাঁ মা এরকম কথাবার্তা বলেছে, এরকম একটা ঠিক হয়েছে যথারীতি। আমাকে তখন হঠাৎ করে একটা খুব অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করলো। আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আহ কোন ঠোঙার মধ্যে, মানে কোন একটা ঠোঙা আছে, সাদা ঠোঙা, সেই ঠোঙার মধ্যে যদি কোনো জবা ফুল বা পুরনো কোনো ফুল থাকে, মানে যদি কোনো কেউ ধর ধর কেউ ঘর ঝাড়তে গিয়ে কোনো ঘরের কোণা থেকে বা কোথাও ধর খাটের তলা থেকে অথবা তোষকের তলা থেকে একটা ঠোঙার মধ্যে একটা পুরনো জবা ফুল কালো হয়ে যাওয়া এরকম খুঁজে টুজে পেয়েছে, মানে এটা কি মানে হতে পারে? এমন তুই এটা কেন যাবে, মানে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম তুই এটা কেন জানতে যাচ্ছিস, বল না। ঠিক আছে, আমি বললাম না না মানে হঠাৎ করে এই ধরনের প্রশ্ন কেন? বলো না তুই তো এরকম অনেকের পডকাস্টে অনেক কিছু বলেছিস, আমার খুব কিউরিওসিটি আমার এই ব্যাপারে, তুই তো জানিস আমার অকাল্টে খুব এরকম কিউরিওসিটি এরকম আছে। আর এই কথাটা বলে রাখি যে ওর যে অ্যাকচুয়ালি যে বাবার বাড়ি আছে, ঠিক আছে, মানে পৈতৃক বাড়ি যে আছে রাজারহাটে, সেইখানে ওর এক দাদু ছিল, ঠিক আছে। ওই দাদু ছোটবেলা থেকে খুব পুজো আর্চা খুব ভালোবাসতো, সে ওখানে মানে অনেকদিন আগে মানে তারা পুজো করতো, ঠিক আছে। মানে বিভিন্ন কালী পুজো, আজকে যেমন ফলাহারিণী পুজো আজকে রাত্রেবেলা, খুব ভালো দিন। তো সেরকম মায়ের পুজো টুজো করতো। এবং এরকম আমি শুনেছি যে ওর মুখ থেকে আগে আমি যখন শুনেছি কলেজে পড়াকালীন আমি শুনেছি যে ওদের বাড়িতে যেদিন পুজো টুজো হতো সেই সময় না মানে ওরা ছাদের মধ্যে নুপুরের আওয়াজ শুনতে পেত, একজন মহিলা সে নুপুর পরে হেঁটে চলে বেড়াচ্ছে, এই জিনিসগুলো শুনতে পেত, ঠিক আছে। তো আমি তখন বললাম যে তখন আমি ভেবেছি হয়তো যে ওর হয়তো আমাকে মানে সেইখান থেকে ভেবেছি ওর খুব ইন্টারেস্ট আছে এই ব্যাপারে জিজ্ঞেস করছে। আমি বললাম যে হতে পারে হয়তো ধর কোনো পুজোর ফুল আছে, সেই পুজোর ফুল মানে রেখে দিয়েছে এরকম টাইপের। হ্যাঁ, তো থাকে না যে অনেক সময় কোনো মানত করলো, মানতের ফুল টুল এরকম, আমি বললাম এরকম হতে পারে। তো তখন ও হঠাৎ করে জিন্সের পকেটের ভিতরে হাত ঢুকালো, ঢুকিয়ে একটা ঠোঙা বের করলো, ছোট্ট সাদা ঠোঙা। দেখবে ঠোঙা বের করার পর তুমি ঠোঙাটা সাইড থেকে ছিঁড়লে সেটা লম্বা একটা কাগজ হয়ে যায়, তাই তো? আমাকে হাতের মধ্যে সেই কাগজটা দিয়ে বললো দেখতে মানে এইখানে যে লেখা আছে তার মানেটা কি। আচ্ছা। আমি সেখানে যখন ঠোঙাটা খুললাম, খুলে সেখানে দেখলাম ঠোঙার মধ্যে মানে কিছু ওই যেরকম থাকে না তোমার ঠাকুরমার ঝুলিতে যেরকম ছড়া টড়া থাকে, হ্যাঁ ওরকম একটা ছড়া লেখা। সেই ছড়ার মাঝখানে না মানে এক এক জায়গায়, ঠিক আছে, মানে কিছু কিছু নাম লেখা আছে, ঠিক আছে, ছড়াটা আছে তার মাঝে নাম লেখা আছে। তো দেখো যেটুকু আমি এই ব্যাপারে আমার মানে আমি যেগুলো জেনেছি সেটুকুতে আমার কেন জানি সিক্স সেন্স, মানে আমার হাতের মধ্যে ছড়াটা নিয়ে না একটু কি বলবো, যে তুমি কখনো নাগরদোলা চড়ার সময় দেখেছো তোমার পায়ের তলায় মানে কিরকম একটা ফিল হয়, একটা লিক 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 করে ফিল হয়, আমার জন্য ঝট করে এরকম একটা লিক লিক করে ফিল হলো, মানে ভালো লাগলো না জিনিসটা দেখে। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে তুই এটা সেনসেশন হয়েছে কিছু একটা তোমার? হ্যাঁ তোমার একটা সেনসেশন হয়েছে? হ্যাঁ সেন্সেশন। আমি তখন বললাম তুই এটা কোথা থেকে পেয়েছিস? বললো যে এই ঠোঙার ভেতরে ফুল ছিল, ঠিক আছে। আমি ফুলটা কোথায়? বললো ওটা আমি গঙ্গা জলে ফেলে দিয়েছি, ঠিক আছে। তো আমি বললাম তুই কোথা থেকে পেলি এটা? তখন বললো যে আমার এরকম যে আমার খাট আছে, আমার খাটের নিচে রাখা ছিল, ঠিক আছে। তো আমি বললাম যে এটা কোন মানে কোন বাড়িতে? তখন বললো যে আমি যে ভাড়া বাড়িতে থাকি ওই ভাড়া বাড়িতে রাখা ছিল, ঠিক আছে। এমন ওই ভাড়াতে তুই আর মা ছাড়া কেউ থাকিস না? বলছে না আমি মা ছাড়া কেউ থাকি না। তো আমি তখন বললাম তোর বয়ফ্রেন্ড জানে এটার ব্যাপারে, ঠিক আছে, মানে তুই যে এই জিনিসগুলো এরকম? তখন হলো ওর সাথে তো কবেই ব্রেকআপ হয়ে গেছে, 10 বছরের সম্পর্ক তার, মানে 10 বছরের? হ্যাঁ হ্যাঁ 10 বছরের সম্পর্ক, বিরাট বড় তার সম্পর্ক। তার কারণ দেখো আমি কলেজ পাস করেছি 2016-তে, আজ তেমনি 8 বছর হয়ে গেছে। আর আমি তোমাকে যে এই যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা মানে মাস খানেক আগেকার, মানে 1.5 মাস আগেকার ঘটনা এটা। তো কলেজে যখন ওরা সেকেন্ড ইয়ারে থাকতে তখনকারই সেরকম ভালোবাসা ছিল, তো 8+2 তুমি ধরেই না 10 বছর তো হয়েই গেল, ঠিক আছে। এবং ছেলেটি আমাদের খুব ভালো বন্ধু ছিল, সিভিল ডিপার্টমেন্টের একটা ছেলে ছিল। তো মেয়েটি সিএসএ পড়তো। তো যথারীতি মানে আমি জিজ্ঞেস করলাম কি রে কি হলো এরকম টাইপের। তো আমাকে তখন বললো যে আমি ব্রেকআপ করে দিয়েছি। আমি কেন, তুই ব্রেকআপ করলি কেন? তখন বললো জানি না রে। আমি বললাম এটা কি ধরনের অদ্ভুত কথা, একটা মানুষ ব্রেকআপ করে দিচ্ছে সে জানে না সে কেন? আমি বললাম যে তুই জানিস না মানে কি গন্ডগোল? বললো তুই সব ছাড় না, তুই আমাকে বলে ছড়াটার মানেটা কি। আমি বললাম ঠিক আছে তুই আমাকে একটু দে, আমি তো জানি না, কিন্তু আমি কিছু লোক জানি যারা এইটার ব্যাপারে বলতে পারবে।
হুম 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 ঠিক আছে। এবার দেখো, আম, তার মাঝখানে আর কি, কারণ আমি কোথাও যেতে পারিনি, আমি তো বললাম যে আমি বেনারসে গেছিলাম। ঠিক আছে। তো বেনারস থেকে ফিরে আসার পরে এই ধরনের ঘটনাগুলো, আহ, তো যথারীতি আমি তখন ওকে বললাম যে কিন্তু তোর অ্যাকচুয়ালি মানে তোর এই সমস্যাটা কি করলো, তুই কি বাইরে কিছু খেয়েছিলি? হ্যাঁ, তখন পাশ থেকে ও বলবে কি, ওর আগে ওর বোন বললো যে দিদি কিচ্ছু খায়নি বাইরে থেকে, মানে হঠাৎ করে বাড়িতে থেকে থেকে এই ধরনের, মানে বাড়ির খাবারই খায় দিদি, এই ধরনেরই হতে শুরু করলো। আমি তখন বললাম তুই চাকরি ছেড়েছিস তা কদিন হলো? হয়ে গেছে আমার এরকম প্রায় 1.5 মাস মতো হয়ে গেছে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। ঠিক আছে। আমি বললাম, তুই কি চাকরিটা ছাড়লি কেন? তখনও আমাকে উত্তর দিল, আমি জানি না রে। মানে ওকে আমি যাই জিজ্ঞেস করছি তুই ব্রেকআপ কেন হয়েছে, বলে জানি না। চাকরি কেন ছেড়েছিস, বলে জানি না। ঠিক আছে। তাই আমি বললাম যে মানে তুই কি ঠিক আছিস, তুই কি সুস্থ আছিস, মানে তোর কি কোনো মানসিক ডিপ্রেশন বা এরকম কিছু চলছে? তখন আমাকে বললো যে দেখ আমার হাতে তো এখন বেশি সময় নেই, মানে আমরা তো বাড়িতে একটা কথা বলে এসেছি। ঠিক আছে। যে মাসির বাড়িতে এই ধরনের বলে এসেছি, তুই আমাকে, তোকে আমি এটা দিয়ে গেলাম, তুই একটু খোঁজ খবর নিস এটার ব্যাপারে। হুম। আর আরেকটা কথা তুই আমাকে বল। আমি বলছি "হ্যাঁ, কি ব্যাপার?" তখন বলছে যে আহ, আচ্ছা, যদি আমার বাড়ি থেকে একটা দুটো করে কাপড় জামা, ধর আমার যে সমস্ত মানে অন্তর্বাস আছে, ঠিক আছে, হুম হুম সেগুলো মানে দিয়ে কি কিছু করা যায়? আমি বললাম কি করা যায়? তো আমি বললাম, ধর মানে আমার উপরে যদি মানে কিছু একটা, ধর বুঝতে পারছিস তো, আমাকে বলছে। হুম হুম। এমন কি না, তুই যে ধরনের কথা, যে ধরনের জিনিসগুলো তুই পডকাস্টে বলে সেগুলো। হুম। হ্যাঁ। তোর পাশে তোর মেয়েটা বলছে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। আমি বললাম, আমি তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে বলি না, আমি তো ইন জেনারেল মানে ভালো তন্ত্রের একটা দিক নিয়ে বলি। তো বললো, হ্যাঁ মানে এগুলো কি করা যায়, মানে এগুলো? আমি বললাম হ্যাঁ করা যায়। ঠিক আছে। আমি বললাম কেন, তোর হঠাৎ করে এত ইন্টারেস্ট হচ্ছে কেন? বলছে না এমনি জানছি, তুই শুধু আমাকে এটার মানেটা বল। ঠিক আছে। কিন্তু আমার ওই কাগজটা হাতে নেওয়া মাত্র আমার মনে হয়েছে যে এই মেয়ে এমনি জানছে না, যে অনেক কিছু আছে এর ভেতরে ব্যাপার, যেটা আমাকে বলছে না। তো যথারীতি তারপরে সেদিন ওরা তার মতো চলে গেল, আমি বাড়িতে চলে এলাম। কিছুদিন পরে আমি শুনলাম যে সে শিফট করেছে, সে একটি পিজিতে, দমদমের কাছে হুম হুম। সে একটা পিজিতে, গার্লস পিজিতে শিফট করেছে। মানে যেটা তুমি তোমাকে বলেছিল যেটা। হ্যাঁ হ্যাঁ, যে 3টে পিজির আমি নাম্বার নিয়েছিলাম, যেখান থেকে ওয়েলেক্স থেকে তারপর থেকে দিয়েছিলাম, সেখান থেকে সে একটিতে আমাকে বললো আমি এরকম হুম হুম একটা শিফট করেছি। ঠিক আছে। হুম তখন আমিও তখন ব্যস্ত ছিলাম, আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো। একবার ইচ্ছা হয়েছিল যে জিজ্ঞেস করি যে তুই কেন শিফট হলে ওই বাড়ি থেকে এই বাড়িতে, তারপর আমার মনে হলো না, পার্সোনাল ব্যাপারে এত ঢোকার দরকার নেই কোনো। হুম হুম হ্যাঁ। তো যথারীতি পিজিতে শিফট হয়ে গেছে এরকম সপ্তাহখানেক মতো হয়ে গেছে। হওয়ার পরে তারপরে একদিন রাত্রেবেলা 3:30টার সময় আমাকে কল করেছে হঠাৎ করে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে নিরুপদ্রবে সবকিছু মিটে ফিটে গেছে, আমাকে হট করে কল করেছে। কল করে আমাকে বলছে যে উম, আম, তুই জেগে আছিস? আমি তখন ঘুমাচ্ছিলাম। আমি তখন বললাম যে হ্যাঁ বল কি হয়েছে। বললো যে আচ্ছা মানুষ স্বপ্ন কেন দেখে? আমার না প্রচন্ড রাগ হয়েছে, প্রচন্ড বিরক্ত হয়েছে। 3:30টার সময় কেউ হঠাৎ করে কল করে বলছে মানুষ স্বপ্ন কেন দেখে, তুমি ঘুমাচ্ছিলে, স্বাভাবিক তুমি ব্যাপারটা খুব ভালো চোখে নেবে না। হ্যাঁ। হুম। আমি তখন বললাম Definitely. যে এইগুলোর জন্য তো সকালবেলাও আছে, হুম এই কথাবার্তা গুলো বলার জন্য, মানে তুই রাত্রেবেলা তুই কি স্বপ্ন কেন দেখে জিজ্ঞেস করতে এরকম করেছিস? তখন সে আচ্ছা আচ্ছা সরি 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 বলে ফোনটা রেখে দিল। তবে সকালবেলা দেখলাম, আমি তখন যখন বেরিয়েছিলাম, 1-2বার কল করেছিল, 3 নম্বর বার আমি কলটা ধরি। তখন সে আমাকে একটা কথা বলে যে আম, কালকে তোকে একটা কথা জিজ্ঞেস করলাম, তুই তো আমাকে বললি না। আমি বললাম কি কথা? তুই রাত্রেবেলা 3:30টার সময় আমাকে তুই জিজ্ঞেস করছিস মানে স্বপ্ন কেন দেখে? তুই কি পাগল, মানে মাথা মাথা ঠিক আছে? মানে হুম তুই কি করছিস আমি তো বুঝতে পারছি না। তুই ব্রেকআপ করে ফেললি, তুই চাকরি বাকরি ছেড়ে দিচ্ছিস, এখন তুই রাত্রেবেলা এরকম টাইপের, মানে কিরকম টাইপের তোকে দেখতে হয়ে গেছে। হ্যাঁ। তো আমাকে তখন বললো যে বলা মানে কি ব্যাপার, মানে এই ধরনের। আমি বললাম কি হয়েছেটা কি, তুই আমাকে সেটা বল। বলো জানিস তো আমি গত মানে 4 দিন ধরে আমি একই স্বপ্ন দেখছি। এবার মেয়েটির ঘরটা ছিল, যে পিজিটা আছে পিজির একদম উপরে না, ছাদে দেখবি কিছু ঘর থাকে, ওই পিজিতে সর্বসাকুল্যে 4-5 জন মতো মেয়ে ছিল, ওর ঘরটা ছিল একদম ছাদের ঘরে। হুম ওখানে একা থাকতো। ঠিক আছে। এবং আহ ওর ঘরে একটা জানলা আছে, যে জানলাটা পশ্চিম দিকে আছে, এবং সে পশ্চিম দিকে মানে জানলার তলা কিছু নেই, একদম সোজা, মানে 3 তলা পিজি, সে একদম জানলার তলা, একদম সোজা নিচে রাস্তা। আচ্ছা। তো ও আমাকে বলছে যে মানে খুব উইয়ার্ড এই যে কথাগুলো আমি এখন তোমাকে বলবো, মানে আহ, আমি এরকম আগে কখনো শুনিনি। তবে আমি মানে রিসেন্টলি এরকম আরো অনেক কিছু
জেনেছি। তো আমাকে হঠাৎ করে ও বললো, জানিস তো আমি না গত 3 দিন ধরে আমি একটা স্বপ্ন দেখছি যে এই রাত হবে এরকম 2:30-3টে নাগাদ এরকম হবে। হুম হুম। তো আমি দেখছি যে মানে স্বপ্নের মধ্যে, মানে ওর স্বপ্ন দেখছে আচ্ছা। যে ওর জানলা ধরে একটা কালো করে বেটি করে লোক দাঁড়িয়ে আছে, পুরো অন্ধকার, হুম হুম। মানে একটা ছায়া মূর্তি, সে কালো বেটে করে একটা ছায়া মূর্তি সে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে জানলার বাইরে থেকে, বুঝতে পারলে? ওকে। আর ও আমাকে বলছে যে আমি তখন স্বপ্নের মধ্যে এটা দেখছি এবং আমি ভাবছি যে এই লোকটা জানলার বাইরে দাঁড়ালো কি করে, মানে জানলার নিচে তো কিছু নেই। এবং জানিস স্বপ্নটা এত রিয়েল এর মতো না, মানে আমার যেন মনে হচ্ছে যে আমি পুরো চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং আমি আমি এই যখন আমাকে কথাটা বললো না, আমার তখন জাস্ট আমার নিজের বাড়ির কথাগুলো মনে পড়ে গেল। ওকে ওকে। যখন আমাকে বললো যে এত রিয়েল, আমার তখন ওই দিনগুলোর কথা মনে পড়ে গেল যখন আমি এরকম ছায়ামূর্তি দেখতাম, স্লিপ ওয়াকিং করতাম, হাঁটতে হাঁটতে ছাদে যেতাম, যে আমি তোমাকে যে ঘটনাটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার মানে এখানে জার্নিটা, তো আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল। এবং ও যেভাবে আমাকে কথাটা বললো, হট করে না আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। মানে আমি তখন মানে একটু হকচকে, এখন তোমাকে বলছি একটু একটু অস্বস্তি করছে আমার জিনিসটা বলতে। তখন আমি তখন হট করে বুঝতে পারলাম যে এই কিছু জেনুইন ব্যাপার আছে। আমাকে বললো যে আমার আমি দেখছি কি যে লোকটা এরকম টাইপের। তারপরে আমি দেখলাম স্বপ্নের মধ্যে যে লোকটা জানলার যে গরাদ গুলো আছে, গরাদের মধ্যে দিয়ে যেরকম করে টিকটিকি, জানলা বাইরে থেকে টিকটিকি উঠে ভেতরে চলে আসে না বে, সেরকম করে লোকটা আস্তে আস্তে যেন গরাদের মধ্যে দিয়ে গলে গলে পুরো ঘরের অন্ধকারের মধ্যে নেমে গেল। মানে ঘরের পুরো মেঝেটা অন্ধকার, তো স্বপ্ন দেখছে পুরো ঘরটা অন্ধকার। এবার ধরো তোমার বাইরে জানলা আছে, জানলার পিছনে ধরো বাইরে অ্যাম্বিয়েন্ট লাইট বা ব্যাক লাইট আছে, তাতে বোঝা যাচ্ছে না একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে যেন আস্তে করে এই তোমার মানে পুরো তার ভেতর দিয়ে যেন তোমার ওই জানলার যে গ্রিল গুলো আছে সেগুলো মিশে গেল, মানে সে যেন ওই গ্রিলের মধ্যে দিয়ে কোনোভাবে বেরিয়ে এসে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে পুরো ঘরের যে মেঝের যে অন্ধকার, সে মেঝের অন্ধকার মধ্যে পুরো মিলিয়ে গেল। আচ্ছা আচ্ছা। আমি বললাম তুই এটা রোজ দেখছিস? বললো শোন না, এখনো শেষ হয়নি। আমি বললাম শেষ হয়নি মানে? বললো যে তুই তো সবই জানিস, যে আমার সাথে সৌনকের কতদিনের সম্পর্ক ছিল, হ্যান ত্যান, এবং আমরা যে মানে খুব ফিজিক্যালি যে আমরা খুব কাছাকাছি ছিলাম সেটাও। তো আমাকে তখন বলছে তারপরেই হঠাৎ করে আমার মনে হতো কি যে যখন মিলিয়ে যেত না মানে পুরো মাটিতে, আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে আমার মনে হচ্ছে যেন আমার চারপাশটা ঘুরছে বন 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 করে। মানে আমি খাটে শুয়ে আছি আর আমার চারপাশে পুরো জগৎটা বাই 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 করে ঘুরছে। ঠিক ওই রকম মনে হচ্ছে যে আমি মানে দেখবে আমাকে ডেসক্রিপশনটা দিচ্ছে যে তুমি ধরো এক জায়গায় দাঁড়িয়ে তুমি নিজে ঘুরলে, নিজের চারপাশে ঘুরে দাঁড়িয়ে পড়লে মনে হয় না দুনিয়াটা তোমার চারপাশে ঘুরছে। ঠিক ও বলছে আমার ওরকম মনে হচ্ছে পুরো দুনিয়াটা আমার চারপাশে বাই 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 করে ঘুরছে এরকম। সেই সময় ঘুরতে 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 হঠাৎ করে আমার সামনে মানে কিছু, পুরো চোখটা ধুন্দলা দেখছি আমি, মানে পুরো ঝাপসা ঝাপসা দেখছি স্বপ্নের মধ্যেই। কিন্তু হঠাৎ করে আমি সামনে দেখতে পাচ্ছি যে সৈকত আমাকে আদর করছে। আমি তখন হ্যাঁ কি কি, তখন বললো যে সৈকত আমাকে আদর করছে। মানে আমি জাস্ট এই জিনিসটা শোনার জন্য রেডি ছিলাম না, মানে একদম একটা অফবিট কথা বললো আমাকে। বললো আদর করছে বলতে মানে বললো যে ইন্টারকোর্স হচ্ছে, ঠিক আছে। আমি বললাম যে তুই, তখন আমার হট করে মনে হলো যে এই মেয়ে নিশ্চয়ই কি হয়েছে যে ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, তো তাই জন্য এই কোনোভাবে তাকে মিস করছে, তো এই জিনিসগুলো সে হ্যালুসিনেট করছে, অনেক সময় করে মানুষ। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে তার গার্লফ্রেন্ড কি বহুবার স্বপ্নে দেখে, তার বয়ফ্রেন্ড কি বহুবার স্বপ্নে দেখে, টান থেকে যায় না এগুলো থেকে। আমি তখন বললাম যে দেখ তুই পাস্টে যা যা করেছিলি আমার মনে হচ্ছে যে তোর মানে সেই জিনিসগুলো রিক্রিয়েট হচ্ছে। আমাকে বললো যে না রে, সকালবেলা উঠলে না আমার গা হাত পায়ে ব্যথা থাকতো। মানে কিরকম ব্যথা বলছে, বললাম কি মানে মানে চোট লাগা ব্যথা বা হাতে পায়ে এরকম টাইপের? বলছে না রে, বহুদিন ওইটা না করলে তারপরে ইন্টারকোর্স করলে যেরকম ব্যথা হয় সেরকম। এবার এই জায়গাটা আমার মনে হয় যে এই মেয়েরা না এই ব্যথাটা খুব আলাদা করে বুঝতে পারে। কেন জানো তো? কারণ হলো কি যারা বিবাহিত মহিলা বা যারা ধরো তাদের পার্টনারের সাথে একটা কনজুগাল লাইফ লিড করছে, ঠিক আছে, তাদের ফিজিক্যাল ইন্টিমেসি আছে, সেই মেয়েরা বহুদিন ধরো তোমার ইন্টারকোর্স হয়নি বা কিছু, এটা আমি পরবর্তীকালে ভেরিফাই করেছিলাম
যারা বিবাহিত যারা বান্ধবী আছে তাদের এক দুজনকে আমি জিজ্ঞেস করেছিলাম ওর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। কেন জিজ্ঞেস করেছিলাম সেটাও আস্তে আস্তে জানতে পারবে। তো তখন ওরা আমাকে বলেছিল যে হ্যাঁ মানে এই ব্যথাটা আলাদা করে মেয়েরা বুঝতে পারে, যে বহুদিন ধরে ইন্টারকোর্স হয়নি, তারপরে হঠাৎ করে ইন্টারকোর্স হলে শরীরের হাতে পায়ে ব্যথা করে এরকম। তো কিছু কিছু জায়গায় তো আমাকে বললো যে হ্যাঁ ওই ব্যথাটা আলাদা করে বোঝা যায়। তো তখন আমি বুঝতে পারলাম যে মানে ও আমাকে বলেছিল যে আমি বললাম যে তোর এমনি ভ্রম হয়নি তো, মানে তোর আগে যেরকম শরীর খারাপ হয়েছে হয়তো সেই জন্য। বলছে না রে, আমি এক্সাক্ট তোকে বলছি একদম ওইটা করলে যে ব্যথাটা হয় সেরকম ব্যথা হাত পায়ে, মানে যেন মনে হচ্ছে অনেকক্ষণ ধরে মানে আমার পায়ে খুব ব্যথা করছে, আমার থায়ের তলায় খুব ব্যথা করছে, হাঁটুতে খুব ব্যথা করছে, পায়ে খুব ব্যথা করছে, আমাকে এরকম বলছে। আমি তখন বললাম যে তুই একটা ওষুধ টষুধ খা এরকম টাইপের, মানে তোর যদি কোনো অসুবিধা হয় ঠিক আছে ডাক্তার দেখা আবার। তখন তুই কি আমাকে বিশ্বাস করছিস না? মানে ও একটু অফেন্স নিয়েছে ব্যাপারটাতে, ও বুঝতে পেরেছে যে আমি একটা অবিশ্বাসের ব্যাপারে মানে আমি একটা অন্য লজিক দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমাকে বলছে যে ঠিক আছে তোকে কিছু করতে হবে না, তুই ফোনটা রেখে দিস আবার। না যা বাবা কি হয়েছে। আবার 2 দিন পরে আমাকে কল করেছে। কল করে আমাকে বলছে যে জানিস তো আমি না বারবার দেখছি স্বপ্নটা। কোন স্বপ্নটা? ওই স্বপ্নগুলো আবার দেখছি আমি, ঠিক আছে। আমি তুই রোজ একই স্বপ্ন দেখিস? বলছে হ্যাঁ আমি রোজ একই স্বপ্ন দেখি, ঠিক আছে। আমার মানে তোর প্যাটার্ন একরকম হচ্ছে? হ্যাঁ রে একই রকম প্যাটার্ন, প্রত্যেকদিন আমি এরকম 3টে নাগাদ এরকম দেখি যে ওই লোকটা এরকম জানলা এসে দাঁড়ায় স্বপ্নের মধ্যে, তারপরে লোকটা আস্তে আস্তে জানলা থেকে গলে এরকম মিলিয়ে যায় মাটিতে অন্ধকারের মধ্যে, তারপরে আমার সাথে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। আর একদম আমি পুরো একদম সেরকমই আমার পুরো ফিল হয় জিনিসগুলোতে। আমি তখন না এইখানে আমি একটা ঘটনা আমার সাথে ঘটেছিল অনেকদিন আগে। আমি কোথাও ভেবেছিলাম যে এই কথাটা, যেহেতু দেখো আমার অনেকেই আমার বন্ধু বান্ধব আমার পরিচিত মানুষ এই ধরনের জিনিসগুলো শোনে, তো আমার সাথে কিছু ঘটনা ঘটেছিল যেটা আমি পাবলিক ডোমেনে কোনোদিন বলতে চাইনি। কিন্তু আমি এই যে পার্টিকুলার যে ইনসিডেন্টটা যেটা এই মেয়েটির ব্যাপারে আমি বলছি, তো সেইখানে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা আমার মনে পড়ে যায় এবং আমার মনে হয় যে হয়তো সেটা হয়তো কারোর ভালোই হবে যদি আমি আমার জীবনের সেই জিনিসগুলো বলি। এবং আমিও কিন্তু এরকম স্বপ্ন দেখেছি জানো তো। আচ্ছা আচ্ছা। এবং আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি খানিকটা এরকমই হয়েছিল। সেটি তোমার এই 2022-এর শেষের দিক থেকে 2023-এর তোমার শুরুর দিক, মানে তখনও না আমার মানে তোমার সাথে পডকাস্ট করা হয়নি, তোমার সাথে আমার কিরু ফাইটে তুমি আমাকে তখন আমি আসিনি। হ্যাঁ, তো সেই সময়ে আমার এরকম একটা খুব অদ্ভুত ধরনের একটা স্বপ্নের একটা ঘটনা ছিল। সেই ঘটনাটা অনেকটা এরকমই ঘটনা হয়েছে যে আমিও ওই সময়টাতে দেখতাম যে প্রতি সপ্তাহে না মানে ঘটনাটা ঘটেছিল যে আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে ফেরার পথে হাইওয়ের ধারে আমি একটি দেখবে হাইওয়েতে তুমি বাইক চালাতে থাকলে রাত্রেবেলা শুধু বাইকের আলোতে যেটুকু দেখা যায় তার বাইরে কিন্তু কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। এবার তুমি যেই মতো বাইকের লাইটটা বন্ধ করে দাও আর রাস্তায় কোনো গাড়ি না থাকে, তুমি বুঝতে পারো কি ঘুটঘুটে অন্ধকার জায়গাটা, সাংঘাতিক। সেই সময় আমি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম কারণ আমার প্রচন্ড টয়লেট পেয়েছিল। আচ্ছা আচ্ছা। তবে তাড়াতাড়ি বাইকটা কোনো সাইড করে দাঁড় করি, আমি টয়লেট করতে শুরু করি। টয়লেট করতে শুরু করতে করতে যখন একটু চোখটা ধাতস্থ হয়েছে, আমি সামনের দিকে তাকিয়ে দেখি যে আমি যেখানে টয়লেট করছি তার থেকে খুব বেশি দূরে না, 10 ফুট মতো দূরে একটা মরা গাছ দাঁড়িয়েছে, বিরাট বড় একটা মরা গাছ, কদম গাছ, মরে গেছে। একটা কদম গাছের মতো শেপ, একটা অন্ধকার তো যেরকম বোঝা যায় সেরকম, ডালপালা ছড়িয়ে আছে এরকম, একটা মরা গাছ এরকম ছড়িয়ে আছে। আমি হঠাৎ করে জিনিসটা দেখে খুব মানে চমকে উঠেছি গাছটা দেখে। মানে অন্ধকারে চোখ শুয়ে গিয়ে সামনে তুমি যদি হট করে দেখো বিরাট একটা গাছ আছে, তোমার তাই হবে, আলাদা কোনো ভয়ের বা কিছু সেরকম কিছু লাগেনি, কিন্তু আমি হঠাৎ করে চমকে উঠি। তো আমার তখন না ভালো লাগেনি জানো তো জায়গাটা, আমার হট করে কেন যেন মনের ভেতর থেকে বলে উঠেছিল যে এই জায়গা ভালো না, এখান থেকে বেরোতে হবে। তো যথারীতি আমি তাড়াতাড়ি টয়লেট শেষ করে আমি বাইকে উঠে আমি বাইকটা স্টার্ট দিয়ে যখন আমি যাচ্ছি, আমার পিঠে না ব্যাগ ছিল জানো তো, ব্যাকপ্যাক থাকে সেরকম ব্যাগ ছিল। বলে বিশ্বাস করে না কৌস্তব, আমার কনসিস্টেন্টলি মনে হয়েছিল বাকি পুরো রাস্তাটা যে কেউ আমার ব্যাগ ধরে ঝুলছে। আমার বাইক
যেন মনে হচ্ছে যে আমি ডাবল ক্যারি করছি বাইকটা। আমি যখন বাইকে উঠতেও যাচ্ছি তখন আমার মনে হচ্ছে যে থাকে না, দেখবে কিছু লোক ব্যাগের হ্যান্ডেল ধরে ঝোলে দেখেছো, ঝোলে সেরকম। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। তো সেরকম আমার মনে হচ্ছে যে আমার ব্যাগের হ্যান্ডেল ধরে মানে কেউ একটা ঝুলছে, এবং পুরো রাস্তাটা মানে আমার একদম 100% মনে হচ্ছে যে বাইকে যে যেরকম স্পিড তোলা যে ধরন বা সেগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমার বাইকের পিছনে কেউ বসে আছে, মানে আমি যেন ডবল ক্যারি করছি। সেই তখন যে বাড়িতে এলাম, এটা 2022-এর ডিসেম্বরের ঘটনা ছিল। সেই বাড়িতে আসার পরে যখন আমি আমার ঘরে থাকতে শুরু করলাম, তারপরেই 2-3 দিন পর থেকে এরকম ধরনের ঘটনা ঘটতে শুরু করে যে আমি প্রতি রাত্রেবেলা প্রায় আমি দেখতে শুরু করি যে কোনো একটি মেয়ে এসে, মানে আমি স্বপ্নে দেখছি যে একটি মেয়ে এসে সে আমার সাথে ইন্টারকোর্স করছে। এটা স্বপ্ন, পুরো স্বপ্ন একদম। কেন দেখেছি, কি করে দেখেছি, আমি এইসব ব্যাপারে কোনদিন চিন্তা ভাবনা করে দিই, কেন দেখেছি আমি জানি না। কনসিস্টেন্টলি এরকম দেখছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, মানে রোজ রাতে একই স্বপ্ন। এইখানেও মানা যেত যে না ঠিক আছে, মানুষের হয়তো মনে, আমার ধরো মাথায় হয়তো হতেই পারে সে সময় বয়সের দোষ, হয়তো এই ধরনের জিনিসপত্র ঘুরে থাকতে পারে। প্রতিদিন যখন সকালবেলা উঠতাম না কৌস্তব, ঘরে গুচ্ছের মেয়েদের চুল পড়ে থাকতো, বললে বিশ্বাস করবে না তুমি। আমার খাটে, আমার বাড়ির যে মেঝে সেখানে, আমার যে তোমার বন্ধুর সাথে হচ্ছে না, বন্ধুর সাথে ওরকম হয়নি। এবং মানে মানে যেন আমার সাথে কিরকম হতো জানো তো, যে মেয়েরা চুল আছড়ালে যেরকম চুল ঝরে পড়ে, দেখেছো ভেঙে যায় ঝরে পড়ে, ওরকম চুল পড়ে আছে। এবং তুমি চুলটা দেখে বুঝতে পারবে যে অল্প বয়সী মেয়ের চুল। প্রতিদিন সকালবেলা যেরকম মানে গুচ্ছের চুল বেরোতো আমার ঘর থেকে। সে আমার মা একসময় বলতো যে মানে মানে তো এত চুল আসে কোথা থেকে। আমার তখন না বললো যে জানলা দরজাগুলো হয়তো খোলা আছে, সেখান থেকে হয়তো বাইরে থেকে চুল এসছে। তো আমি জানলা দরজা বন্ধ করে এসি চালিয়ে দিলাম, তাতেও কোনো চেঞ্জ হলো না। স্বপ্ন একই রকম চলতে থাকলো, এবং হলো কি গুচ্ছের চুল বেরোতে শুরু করলো। শুধু তাই নয়, আমার তার সাথে আরো কয়েকটা ঘটনা আমার এমন ঘটেছিল, মানে এত অবিশ্বাস্য ঘটনাগুলো জানো তো। একদিন আমি ভাত খাচ্ছিলাম, ভাত খেতে গিয়ে, এখন যে কথাটা বলবো এটা কেউই বিশ্বাস করবে না, কাকড় টাকড় পড়লে দাঁত অনেক সময় ভাঙে। নর্মাল ভাত খেতে গিয়ে মাড়ির দাঁত ভেঙেছে, কোনদিন শুনেছো? না ভাই। আমার মাড়ির দাঁত ভেঙে গেছিল। মানে আমি ভাত খেতে গিয়ে হঠাৎ করে মুখের মধ্যে না কাকড় টাইপের লাগলো, মুখ থেকে বের করে দেখি ওটা কাকড় তো না, আমার মাড়ির দাঁত, মানে দাঁতের একটা অংশ ভেঙে গেছে ভাত খেতে গিয়ে। আমি তো মুখের ভেতরে বিভিন্ন ঘা হতে শুরু করলো জানো তো, জিভ কোনো কেটে যাচ্ছে, মুখের ভেতরে ঘা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমার যে থাই আছে, থাইয়ের ঠিক পিছনে, তারপরে সাইডে, মানে ঠিক পিছন দিকটাতে বিভিন্ন রকমের, ধরো তুমি কোনো দেয়ালে ধরো তাড়াহুড়ো করে যাচ্ছ, যেতে দেখবে দেয়ালে ঘষা লেগে গেলে যখন কেটে যায় না, তারপর শুকিয়ে যায়, সেই যে ক্ষতগুলো যে হয়, ওরকম ঘষার দাগ, কাটার দাগ পুরো থাইয়ের পিছনটা পুরো ভর্তি হয়ে থাকতো। আমার পা আছে, পায়ের পিছন দিকটাও ভর্তি হয়ে থাকতো। অদ্ভুত সমস্ত ক্ষত, হাতের মধ্যে ক্ষতর দাগ থাকতো, যে তোমার হাতের উপরের দিকে এরকম মানে কাটা ছেঁড়ার দাগ থাকতো। কোনো কিছুতে ধরো লেগে গিয়ে কেটে গেছে, এরকম মানে অনেক আনএক্সপ্লেনড সমস্ত ক্ষত থাকতো সারা শরীরের মধ্যে। এবং ওই সকাল সকাল যে গুচ্ছের যে চুল বেরোনো, ওই ঘটনাগুলো থাকতো। তো আমি যখন মেয়েটা আমাকে যখন এই কথাগুলো বললো, তখন আমার এই জিনিসগুলো মনে পড়লো। যে আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে মানে তুই কি আর কিছু দেখছিস, কারণ ও বলছে যে কনসিস্টেন্টলি এই জিনিসগুলো দেখছে। এবার আমার ঘটনা থেকে কেন আমি ওকে কথাটা জিজ্ঞেস করলাম সেটা একটু পরে বুঝতে পারবে, আরো কিছু ঘটনাটা গেলে তখন বুঝতে পারবে। তো তখন আমি তখন বললাম যে তুই কি মানে তুই শিওর যে তুই এরকম ফিল করছিস, তুই কি আরো কিছু পাচ্ছিস, মানে ধর কোনো কিছু ছেঁড়া টেরা এরকম টাইপের। তখন বলছে যে না, আমি এরকম কিছু পাচ্ছি না, কিন্তু তো একটা কথা বলবো। আমি বলছি হ্যাঁ বল। বললো আমি 100% শিওর যে আমার সাথে রিয়েল সেক্স হচ্ছে, আমার সাথে রিয়েল ইন্টারকোর্স হচ্ছে। এখন এটা হতেই পারে না। বলে আমি তোকে লিখে দিচ্ছি, আমি 100% শিওর, ঠিক আছে, যে আমি একদম রিয়েল সেরকম ফিল হচ্ছে। এবং একটা কথা বললো যেটা তোমার পডকাস্টে আগেও তুমি শুনেছো। বলো। বললো জানিস তো, যখন আমার শরীরে হাত দিচ্ছে, হাতগুলো যেন
মানে যে ওর বয়ফ্রেন্ডের কথাই বলছে, ওরই মতো দেখতে, কিন্তু হাতগুলো যেন ওর হাত না। মানে সে হাতগুলো খুব কালো হাত এবং তাতে প্রচুর লোম, জানিস তো। মনে পড়ছে সব কিছু। কিসের কথা বলছি, বলছি? তোমার সেই কন্যাগরের ঘটনা হুম, হুম, আমাকে বলছে, যখন আমাকে এই কথাটা বললো না, তখন আমার বুকের ভেতরে ছ্যাদ করে উঠলো। আমি তখন ওকে বললাম যে যেটা কাজ কর, তুই তোর ওর নিচের ঘর ফাঁকা আছে। তখন আমাকে বললো যে আমিও না এই কথাটাই ভাবছিলাম যে আমি না এই ঘরে থাকবো না। আমি তখন বললাম, তোর যদি কোন নিচের ঘর ফাঁকা থাকে তুই সেখানে শিফট করে যা। ওগুলো নিচের ঘর ফাঁকা হয়ে গেলে আমি আর স্বপ্নগুলো দেখবো না। এমন যে না, তোর চান্স কম আছে, তুই একবার করে দেখ। তো তারপরে ওর নিচের ঘরে একটি মেয়ে থাকতো, তার সাথে কথাবার্তা বলে কোন রকম করে তাকে ম্যানেজ ট্যানেজ করে, ঠিক আছে, সেই মেয়েটি তার বাড়ি হলে গিয়ে বর্ধমানে, সে বর্ধমানে যাবে। তো সেই কদিন সে ঠিক করলো যে নিচের ঘরে থাকবে। যথারীতি নিচে চলে এলো, বাড়ির লোকজনের সাথে মেয়েটির সাথে কথাবার্তা হয়ে গেল। বাড়িতে যে যে মানে যে ভদ্রমহিলার আর কি পিজি, তার সাথে কথাবার্তা বলো, একটা সেটেলমেন্ট করে নিচে এসে ওই কদিনের জন্য থাকলো। আমি বললাম, তুই একটু এই কদিন থেকে দেখ তোর কিছু অসুবিধা হচ্ছে কিনা। যথারীতি আমাকে বললো, দাঁড়ে আমার কোনো মানে পরের দিন আমি একটু কল টল করলাম যে তোর কি আর স্বপ্নটা দেখেছিস? বলছেন আমি দেখিনি। ঠিক আছে, তবে আমি বললাম, তবে কি? তো বলছে না থাক, বলে চুপ করে গেল। আবার কয়েকদিন পরে আমাকে কল করলো, কল করে আমাকে বললো যে জানিস তো, রাত্রিবেলা 3টে হয়ে গেলে না আমার মনে হয় যে আমাকে না কেউ ডাকছে। আমার তো ডাকছে মানে কি ডাকছে? বলছে যে আমাকে না মনে হচ্ছে আমাকে উপরে ঘর থেকে কেউ ডাকছে। বলছি, বুঝতে আমার গায়ে কাটা দেখছে, আমাকে উপরে ঘর থেকে কেউ ডাকছে। মানে কিরকম ডাক? বলছে আমি সে ডাকটা মানে মানে আমি শব্দটা শুনতে পাচ্ছি না, কিন্তু আমি স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে এই এই বাড়ির সিঁড়িটা দেখছি, ওই যে সিঁড়িটা যে তোমার যায় যে 3 তলায়, সেই সিঁড়িটা আমি দেখছি, যেটা করে একদম ছাদে যায়। সেই সিঁড়িটা দেখছি এবং আমার মনে হচ্ছে ওই যে সিঁড়ির একদম যে মাথা, যেখান থেকে ছাদে ওঠে, ওইখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, যে না মানে যে খুব হালকা ভাবে, মানে আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমার নাম ধরে ডাকছে এবং সে আমার ডাক নাম ধরে ডাকছে। আমি তখন, তোর ডাক নাম মানে তোর কি ডাক নাম? তো ওর ডাক নাম হলো গিয়ে চাকু। ঠিক আছে, তখন ও বলছে আমাকে এরকম নাম ধরে ডাকছে। আমি বললাম, তোকে নাম ধরে কে ডাকবে? তখন আমাকে বললো যে জানিস এই ডাক নামটা আমাকে শেষ আমার বাবা ডেকেছিল, তারপর ওকে কেউ ডাকেই নই নামে। এবং সেটাও বলছে মানে ক্লাস 6 ওর বাবা মারা গেছে সেই সময়কার কথা বলছে। ক্লাস 6 ওর বাবা ওকে ওই নামে ডেকেছিল, তখন তারপরে ওকে কেউ ডাকেনি। আমি তখন বললাম, তাহলে কি তুই তোর মানে তুই কি বাবাকে হ্যালোসিনেট করছিস? মানে আমি তো ভেবেছি হয়তো যে বাবার কথা মনে পড়ছে, আমি বাবার কথা মনে পড়ছে। বলছে না রে, মানে যে ডাকছে আমি সেন্স করতে পারছি স্বপ্নের মধ্যে, যে আমি 2 দিন পর পর স্বপ্ন দেখলাম, আমি সেন্স করতে পারছি যে মানে ডাকটা না ভালো ডাক না, মানে সে কিছু একটা চায় আমার কাছ থেকে, ফিজিক্যাল এরকম কিছু একটা সে চায়, এভাবে না ডাকছে সে আমাকে। কিন্তু বাবার নাম, বাবা যে নামে ডাকতো সেই নামেই? হ্যাঁ, ওই নামেই ডাকছে, চাক্কু চাক্কু বলেই ডাকছে। ঠিক আছে, তো আমি তখন ওকে বললাম যে যে মানে আচ্ছা, মানে এই নামে তোকে কি আর কেউ ডাকতো কোন টাইপের? বলছে না, আমাকে কেউ ডাকতো না। হ্যাঁ, আমি তখন বললাম, দেখ আমার মনে হয় যে না তুই একটু বেশি ভাবছিস ব্যাপার স্যাপার গুলোকে নিয়ে। হ্যাঁ, আর আমি তখন একটু ওকে বললাম যে দেখ তুই একটু একটু হরর বলে একটু কম শোন, তুই বলতে বাধ্য হলাম। ঠিক আছে, কারণ অনেক সময় মানুষ হয় না যে মানুষ অনেক সময় ধরো কিছু হয়নি কিন্তু অনেক কিছু শুনে হ্যালোসিনেট করে প্রচন্ড। হ্যাঁ, যেমন আমার কাছে আমার মনে আছে যে দুটি লোক আমার সাথে আলাপ করেছিল। হ্যাঁ, সে একবার একজন বড়দাদার ঘাটে আমার সাথে আলাপ করেছিল। দুটি লোক আলাদা আলাদা অকেশনে তারা বলেছিল আমি কলকি, আমার মনে হয় যে পুরো পৃথিবীর যে উদ্ধার ভার সেটা আমার উপরে দাঁড়িয়ে আছে। অদ্ভুত কথা। ঠিক আছে, আমি কলকি, তুমি জানো আমি কলকি। ঠিক আছে, তো আমার মনে হয় যে এরকম যে হয়তো খুব বেশি পরিমাণে কিছু পডকাস্ট সেভেন করার ফলে এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, কিছু মানুষ থাকে না যারা ধরো কোনো সেন্সিবল কোনো পর্যায়ে থাকে না। আমি তখন ওকে বললাম যে দেখ তুই, আমার মনে হচ্ছে তুই একটু বেশি মানে জিনিসগুলো দেখে ফেলছিস, তুই কয়েকদিন এগুলো দেখিস না। আমাকে বললো যে আমি দেখছি না, তো অনেকদিন ধরে দেখছি না। তখন আমাকে বললো যে আরেকটা ব্যাপার আছে, তুই তোর কোনো এখানে কোনো ভালো গাইনোকোলজিস্ট চেনা আছে?
আমি তখন বললাম যে না, আমাকে তো গাইনোকোলজিস্ট তো চেনা নেই, কেন কি হয়েছে? তখন আমাকে বললো যে দেখো কলেজের বান্ধবী টান্ধবী এরা, মানে আমরা তো সব ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা সবাই পড়েছি, আমরা খুব খুব ফ্র্যাঙ্ক ছিলাম। তো আমাকে বললো যে আমার না অনেকদিন ধরে পিরিয়ডস হচ্ছে না, ঠিক আছে, আমি একটা ভালো ডাক্তার দেখাবো। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা। হ্যাঁ, এবার তখন হঠাৎ করে আমার মাথায় একটা ক্লিক করলো, আমি ওকে একটা জিনিস ক্লিক করলো, আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে তোর ব্রেকআপ কবে হয়েছে? তখন আমাকে বললো যে এই তো মাস 2 আগে এরকম ব্রেকআপ হয়েছে। যখন আমি তখন বললাম তুই কেন ছেড়েছিলি? বললো যে আমার না মনে পড়ছে না আমি কেন ছেড়েছিলাম, আমি জানি না। হ্যাঁ, মানে কিছু আমার মনে হয়েছিল যে ওর সাথে থাকা উচিত না আর, মানে আমি ওকে ঠিক সহ্য করতে পারছিলাম না। মানে যে মেয়ে গত 10 বছর ধরে সম্পর্কে থেকেছে হঠাৎ করে ছেলেটাকে সহ্য করতে পারছে না, ঠিক আছে, হঠাৎ করে তার মনে হচ্ছে আমি চাকরি করতে পারছি না। হ্যাঁ, এবার তখন আমি ওকে বললাম যে দেখ মানে কিছু হয়নি তো, ঠিক আছে। ও বললো কিসের কথা বলছিস? আমি বললাম যে তো হতেও তো পারে, মানে তুমি প্রেগন্যান্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাই বলছি, ঠিক আছে। তখন তখন আমি বললাম কি তোর কি মানে ইসের পর থেকেই মানে ওর সাথে সম্পর্ক চলে যাওয়ার পর থেকেই? তা বলছেন যে হ্যাঁ মোটামুটি আমার প্রায় তো 2 মাস ধরেই আমার বন্ধ আছে, ঠিক আছে, মাস 2 হয়ে গেল, ঠিক আছে। আমি তখন বললাম তুই ঠিক আছে, তুই একটু ডাক্তার দেখিয়ে নে। তো আমি বললাম তুই একটা ইউএসজি করি নে। তো সে যথারীতি গেল, সে ডাক্তার দেখালো, দেখিয়ে সে ইউএসজি টুএসজি হলো। হ্যাঁ, তারপর আমি নিজে একদিন কল টল করলাম, আমি বললাম কি রে তোর কি হলো না হলো? বললো আমার তো সব নেগেটিভ রিপোর্ট, মানে আমার কোনো প্রেগনেন্সি নেই বা এরকম কিছু নেই, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আমার হেপাটাইটিস বি হয়েছে, ঠিক আছে। এবার আমি ভাবলাম যে হেপাটাইটিস বি এর সাথে হয়তো হতে পারে বন্ধ হওয়ার, কারণ আমি তো ডাক্তার নেই, আমি তো জানি না। আমি বললাম আচ্ছা আচ্ছা তাই জন্য কি? বলছে না ডাক্তার কিন্তু বলেছে তাই জন্য না, মানে হেপাটাইটিস বি এর জন্য সাধারণত এই জিনিসগুলো হয় না, ঠিক আছে। তারপরে আমি বললাম যে আর কি কি? তখন বললো যে জানিস তো মানে আমাকে কিছু মানে ব্লাড টেস্ট করতে দিয়েছে, সেখানে আমি দেখবো কি কি হয় কয়েকদিন পরে। তো ব্লাড টেস্ট করার পরে সে আমাকে বললো যে হঠাৎ করে কয়েকদিন পরে আমাকে কল করে বললো যে তোর কোনো আরো মানে হঠাৎ করে নতুন নতুন তার ডাক্তার দরকার পড়ছে, বুঝতে পারলে তো। আমাকে বলছে যে তোর কোনো মানে অ্যাপোলোতে কাউ চেনাশোনা আছে ভালো কোনো বড় ডাক্তার এমন টাইপের। আমি যে কেন? বললো যে ব্লাড টেস্টে বলছে আমার নাকি অ্যানিমিয়া হয়েছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তোর অ্যানিমিয়া। আমি শুনে খুব অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তো এবং এখানে বলে রাখি কৌস্তব যে ও ওই যে পিজিতে যে ছিল, ঠিক আছে, সেই পিজিতে থাকাকালীনই ও প্রায় 4-5 কেজি ওয়েট লুজ করে ফেলে। আচ্ছা, অদ্ভুত ভাবে, বুঝতে পারলে? মানে এটা আমাকে পরে বলেছে জানিস তো আমার ওয়েট না কমেই যাচ্ছে, মানে গাল ফাল তুবড়ে যাচ্ছে, মানে আমি যেরকম তাকে দেখেছিলাম তার থেকেও বাজে সিচুয়েশন। আমাকে আমি বললাম যে কিরকম বুঝতে পারছি না, তো সে আমাকে একটা ফটো পাঠায়। তো ফটোটা দেখে আমি দেখি যে আমি চন্দননগরে যেরকম দেখেছিলাম তার অবস্থা তো আরো খারাপ। আচ্ছা আচ্ছা। আমি তখন ওকে বলি যে তুই কি এখনো স্বপ্নগুলো দেখছিস? বলছে হ্যাঁ আমি কিন্তু কনসিস্টেন্টলি দেখছি স্বপ্নগুলো, ঠিক আছে। তো আমাকে না তুই অন্য একটা পিজি দেখে দিবি যে তোর কাছে এরকম জানা আছে, এমন তোর কাছে তো ওয়েল এক্সাস তুই ডাউনলোড কর, তুই এরকম খুঁজে নিস এরকম দেখ, ঠিক আছে। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো, আমি ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোর মানে তোর মা জানে এগুলো, মানে তোর যে এই জিনিসগুলো হয়েছে? বলে আমি তো মায়ের সাথে কথা বলি না। মায়ের সাথে কথা বলে না? না, আমি তো মায়ের সাথে কথা বলি না। না, এইখানে আমার খুব না খটকা লাগলো, মানে আমার কিরকম লাগলো ব্যাপারটা, যে আমি বললাম তো মায়ের সাথে কথা বলিস না মানে? বললো যে না আমি মায়ের সাথে কথা বলি না, মাও তো আমাকে কল করে না, ঠিক আছে, মা আমাকে কোনদিন কল করেনি, আর মা করবেই বা কেন? এরকম করে মানে খুব কনফিডেন্টলি বললো, যেন খুব শিওর যে মায়ের কল করাটাই খুব অস্বাভাবিক। হ্যাঁ, মানে কল না করাটাই যেন খুব স্বাভাবিক। আমি তখন বললাম যে হ্যাঁ এরকম করে মা বাবা এরকম করে মানে বলতে আছে, তোর হয়তো গন্ডগোল হয়েছে কিছু একটা। হ্যাঁ, তখন বললো গন্ডগোল তো হয়েছে, সেটা তো আমি বুঝতে পারছি, ক্লাস 6 থেকেই তো আমি বুঝতে পারছি, হ্যাঁ, যে গন্ডগোল কিছু একটা হয়েছে। হ্যাঁ, ক্লাস 6 থেকেই। তুই তো জানিস না সবটা, আমি বলিনি এই কথাগুলো তোদেরকে, এবার বলার সময় হয়েছে। ক্লাস 6 থেকে আমি কালকে টেস্টটা করিয়ে আসি হ্যান ত্যান। তো টেস্টটা করালো, ঠিক আছে, এবং সেদিন টেস্ট করিয়ে আসার রাত্রেবেলা একটা ঘটনা ঘটলো। সেদিন ছিল তোমার অক্ষয় তৃতীয়া, ঠিক আছে, দিন টেস্টটা করে এসেছিল। তো তোমার মনে আছে কিনা জানি না যে অক্ষয় তৃতীয়ার দিন এই সাইডে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, মনে আছে? খুব সাংঘাতিক বৃষ্টি হয়েছিল। এবং সেই অক্ষয় তৃতীয়ার দিনই কোইন্সিডেন্টালি আমি তোমার
হুম রাজপুর গেছিলাম, হুম ঠিক আছে। আমি রাজপুর শ্মশানে গেছিলাম, কারণ সেখানে অনেক বড় যজ্ঞ হয়, অনেক কিছু হয়। তো আমি সেখানে গেছিলাম, ঠিক আছে। তো যখন আমি ফিরেছি রাত্রেবেলা, তো আমি যখন আমি বৃষ্টি থেমেছে বা দুপুরবেলা হুম যখন আমি তোমার মানে বিকালবেলা, ধরো তোমার এই দুপুর থেকে তোমার বিকালবেলা 4:30 অব্দি বৃষ্টি বৃষ্টি হয়েছিল। হুম। তো আমি যখন নেমেছি শ্মশানে, আমি যখন বাইকটা স্ট্যান্ড করেছি, স্ট্যান্ড করে আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি যে ও আমাকে প্রায় 7টা না 8টা এরকম মিস কল দিয়েছে আমাকে, ঠিক আছে। এবার আমার তখন তাড়া ছিল, আমি ওকে কল ব্যাক করিনি। তো আমি যথারীতি গেছি, আমার যখন কাজ শেষ হয়েছে ওখানে, এবং এবং সেদিন আমি একটা কাজ করেছিলাম, মনে আছে আমাকে সেই সেই আমাকে সেই কৌটোর মানে বিষয়টা দিয়েছিল, যে ঠোঙাটা। হুম হুম আমি যাই, আমি তখন গিয়ে গুরুদেবকে প্রণাম করে আমি তখন দেখাইছি গুরুদেব যে মানে একটা নিবেদন আছে, একটা অনুরোধ আছে আপনার কাছে। বলছে হ্যাঁ বাবা বলো। আমি তখন বললাম যে এটা একটু কি ব্যাপার, আমাকে একটু বলবেন। তো আমি তখন আমাকে বললো, ও এ তো সাবর মন্ত্র, হুম এ তো সাবর মন্ত্র। এবার সাবর মন্ত্র কি, সাবর মন্ত্র হলে গিয়ে যে আদিবাসী সমস্ত মন্ত্র, তন্ত্রের যেটা হ্যাঁ 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 হ্যাঁ, ও এমনকি হনুমান চালিশা এক ধরনের সাবর মন্ত্র। ইভেন পূর্ণিমাদিও আমাদের সাথে এই সাবর মন্ত্রের ব্যাপারে একটা ঘটনাতে শেয়ার করলো। আচ্ছা মানে আচ্ছা। ওই এটা যে যেটা ঘটনা ওই সেই মেয়েটির যে ব্যাপারটা, রাজারহাটের যে ঘটনাটা ছিল হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে। হুম তো আমাকে বললো এটা তো সাবর মন্ত্র, হুম, ঠিক হুম। আছে। আমাকে বললো, তখন আমাকে বললো যে হঠাৎ করে এইসব ব্যাপারে এত ইন্টারেস্ট হলো কেন, ঠিক আছে। আরে না গুরুদেব, এরকম একজন এরকম বললো, ও আচ্ছা বলো। সে তিনি আর ওই ব্যাপারটা খুব একটা পাত্তা দিলেন না, কারণ সেখানে অনেক বড় যজ্ঞ টজ্ঞ চলছিল, ঠিক আছে। আমিও সেখানে বসে রইলাম। তো যথারীতি আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আমি তাকে, বাড়ি ফিরতে সেদিন রাতই হয়েছিল, অক্ষয় তৃতীয়া আমার খুব ভালো কেটেছিল। তো আমি বাড়ি ফিরে তাকে কল করলাম যে হ্যাঁ তুই এরকম কল করেছিলি। তো সে তখন প্রায় রেগে গিয়ে যে কোথায় ছিলি তুই এতক্ষণ ধরে। আমি তখন বললাম যে রে, এরকম করছিস কেন তুই, মানে আমি কাজে ছিলাম, আমি ব্যস্ত ছিলাম। তো আমাকে বললো আমি কেন আমাকে বললো যে আমি থাকতে পারছি না এখানে, হুম আমাকে ইমিডিয়েটলি অন্য কোথাও শিফট করতে হবে। এখন তুই তো সবে অ্যাডভান্স দিয়ে দিয়েছিস, তুই তো ওখানে ঢুকেছিস, তুই আবার মানে কি অসুবিধা কি হয়েছে, তুই কি আবার উপরে ঘরে গেছিলি। বলছে, কোসা বিশ্বাস করবে না, বলছে যে আমি এবার স্বপ্ন দেখিনি, আমি দুপুরবেলা আমার ঘরে শুয়েছিলাম। হুম ওই বাড়িতে তখন নাকি কোনো মেয়েই ছিল না, কোনো কারণে তারা সবাই বাইরে ছিল। আর সে সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এবং এবং থাকে না পিজিতে সবার কাছে চাবি থাকে, হুম হুম যে ঢোকে সে বাড়ি থেকে কলাপসেবল গেট খুলে ঢুকে পড়ে। হুম এবং সে তখন বলছে ওই প্রচন্ড বৃষ্টির মধ্যে, সাংঘাতিক বৃষ্টির মধ্যে, হ্যাঁ, হঠাৎ করে আমি আমি তো ঘরে ছিটকিনি দিয়ে শুয়েছি নিচের ঘরটাতে, কারণ বর্ধমানে মেয়েটি তখনো ফেরেনি। হুম হুম আমার দরজার মধ্যে প্রথমে নক করলো হুম এরকম করে, হুম তারপরে যখন শুনলাম না, আস্তে আস্তে নকটা বাড়তে বাড়তে এরকম করে আওয়াজ হতে শুরু করলো, মানে দরজা কেউ ধাক্কা মারছে। আচ্ছা তারপরে আচ্ছা প্রায় এত জোরে ধাক্কা মারছে দরজা, যে মানে ধরাম ধরাম করে দরজার মধ্যে ধাক্কা পড়ছে, দরজা যেন খুলতে চাইছে, সে প্রবল আক্রোশের জন্য দরজা খুলতে চাইছে। হুম হুম আমি বললাম, তুই মানে এগুলো কি স্বপ্ন দেখেছিস? বলছে না, আমি তোকে সত্যি কথা বলছি, ওই জন্য আমি তোকে এতবার কল করেছিলাম। আমি ঘরে সিটিয়ে ভয় বসেছিলাম, আর আমি কোন রকমের মোবাইলে হনুমান, তুই যখন ফোন ধরলি না, হনুমান চালিশা চালিয়ে আমি কোন রকমের সিটিয়ে ঘরের মধ্যে বসে আছি। আমার দরজা ধরাম ধরাম করে ধাক্কা মেরেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, যতক্ষণ বৃষ্টি করেছে। আমি বললাম, মানে তুই সত্যি এটা মানে শুনেছিস জিনিসটা? বলছে হ্যাঁ রে, শুধু তাই না, একবার করে বা 2-3 বার করে ধাক্কা পড়ছে, কিল পড়ছে দরজায়। আর পুরো বাড়িতে কেউ নেই, আমার মনে হচ্ছে যে পুরো সিঁড়ি থেকে কেউ দৌড়াতে 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 3 তলা অব্দি গেল, আবার 3 তলা থেকে দৌড়াতে দৌড়াতে নামলো, ধুপ 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 করে সিঁড়ির মধ্যে আওয়াজ হচ্ছে। এসেই আবার সে দরজা ধাম ধাম করে এরকম করে করছে, হুম এরকম টাইপের। আমার মনে হয় তুই তখন কাউকে ডাকিসনি বলে আমি তার অস্বরে চিৎকার করছি, কিন্তু বাইরে এত বৃষ্টির আওয়াজ, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হুম তা আমি কাকে ডাকবো, কি বলবো, আমি তো নিজে একটা ভয় ছিটিয়ে গেছি। তারপরে এরকম সাংঘাতিক এরকম আওয়াজ হচ্ছে। হুম তখন আমি ওকে তখন বললাম যে তুই একটা কাজ কর, মানে তুই কি করতে চাইছিস। বললো যে তুই আমাকে বল আমি কি করবো, আমি আমি এখানে থাকতে পারছি না আর। হ্যাঁ, এবার তখন আমার মনে হলো যে না, মানে কিছু জিনিস এই মেয়েটা আছে যেটা ও বলতে চাইছে না, ঠিক আছে। তখন আমি বললাম যে দেখ, তুই যদি চাস যে আমি তো বুঝতে পারছি না, তোকে তো সবকটা খুলে বলতে হবে। মানে তোর সাথে কি এগুলো বাড়িতে আগে হয়েছে বা কিছু এরকম হয়েছে, হঠাৎ করে এখানেই তোর এরকম হলো কেন? তুই তো বলছিলি উপরে ছাদের ঘরে তুই ছিলি, সেখানে এরকম হয়েছে, মারা যাচ্ছে, নিচের ঘরে এরকম। বলছে তুই রোজ রাত্রেবেলা আমাকে ডাকে জানিস উপরে ঘরে যাওয়ার জন্য, আজকে দুপুরবেলা যখন ঘুমাচ্ছিলাম তখন আমাকেও আজকে এরকম ডেকেছে, ঘর ফাঁকা ছিল, আজকে এরকম ডেকেছে।
চাক্কু চাক্কু বলে এরকম ডেকেছে। এবার তখন আমি হট করে ধর্মড়িয়ে ঘুম থেকে উঠি, তারপরে আমি শুতে যাবো, তখনই এরকম দরজার মধ্যে নক করা শুরু করে। এমন তুই শিওর তোর বাড়িতে কেউ নেই? বলতে বাড়িতে কেউ নেই, বিশ্বাস কর। আবার 5:30টার সময় লোকজন এসছে আমার বাড়িতে, তালা দেয়া ছিল। আমি উঠতে পারিনি, এবং ওরা যখন এসে দরজাতে নক করেছে না, তখন আমি ভয় সিটিয়ে বসেছিলাম। ওরা বহুবার নক করার পরে আমার ফোনে কল করে বলেছে, আমি বাড়ি থেকে ওদের আবার শুনেছি, তখন আমি দরজাটা খুলি। আমি না, তুই কি এই কথাগুলো কাউকে বলেছিস? বলছে কাউকে আমি কথাগুলো বলিনি। ঠিক আছে, তখন আমাকে বললো যে মানে তুই কি কিছু তুই কিছু বলতে পারবি, তুই জানিস সেসব ব্যাপারে কিছু, এরকম টাইপের, কেন হচ্ছে কি জিনিসপত্র। আমি তখন ওকে বললাম, দেখ আমি তো এত কিছু জানি না, কিন্তু তুই আমাকে যে কাগজটা দিয়েছিলিস সেটা কিন্তু আমি কিছুটা হলে জানতে পেরেছি, কিন্তু তুই কোথা থেকে পেয়েছিস আমাকে এটা বলবি তো। তোর খাটের তলা থেকে পেয়েছিস বা তোষকের তলা থেকে? আমাকে বললো কি জিনিস ছিল? আলো ওটা একটা মন্ত্র ছিল। ঠিক আছে, আমাকে বললো যে জানিস, আমি তাহলে তোকে বলি, আজ থেকে মাস দেড়েক আগে, মাস 2 আগে একদিন হঠাৎ করে আমি কিছু জিনিস দেখি। আমি কি দেখেছিস? বলছে যে কি বলবো তোমাকে আমি। আচ্ছা, আমাদের পাড়াতে একটা কাকু আছে, ঠিক আছে, যে মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসতো, চাল ডাল দিয়ে। তো অনেকে থাকে না যে ধরো কারো চালের দোকান থাকে, সে বাড়িতে সাপ্লাই দেয়, এরকম টাইপের চাল সাপ্লাই দেয়, দোকান বন্ধ হয়ে গেলে দুপুরবেলা। তো আমি অফিসে ছিলাম, তো সেদিন আমার হঠাৎ করে কেন জানি না শরীরটা খারাপ লাগছিল, তাই জন্য আমি তখন এইচআর কে বলে কোনো রকম ভাবে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি। ঠিক আছে, তো যথারীতি বাড়ি থেকে তো তালা দেওয়া থাকতো, থাকে না যে কিছু লক থাকে, ভেতর থেকে দেয়া থাকে লক। এটা আমরা অনেক সময় বাড়িতে করি, যে বাড়ি থেকে আমরা ছিটকানি দিয়ে দিই না, ধরো আমরা ঘরের মধ্যে ঘুমাচ্ছি, বাড়ির লোক যারা আসে, ধরো ঘরের লোক আসলে তাদের কাছে চাবি থাকে, তারা চাবি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তো আমি চাবিটা খুলে হঠাৎ করে আমি ঘরের মধ্যে ঢুকে দেখি যে আমার ঘর আর যে মায়ের ঘর ওটা পাশাপাশি ছিল। ঠিক আছে, তো আমি হঠাৎ করে এরকম আওয়াজ শুনি যে মায়ের ঘর থেকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি না তখন আমি বলছি, বুঝতে পারছো তো, আমি তখন বলছি যে তুই কি বলতে যাচ্ছিস? বলছে তুই বিশ্বাস করবি না, আমি দরজাটা হালকা ফাঁকা করে যে দৃশ্য দেখেছি, আমার মনে হচ্ছে আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেলে বেশি ভালো হতো। কেন? আমি আর দৃশ্যটা খুলে বললাম না। ওকে, বুঝে না, দর্শকরা যারা ম্যাচিউর তারা ব্যাপারটা বুঝে। আমাকে বললো যে আমি কোনোদিন ভাবতে পারিনি আমার মা এরকম। আমার সেদিন এত কান্না পেয়েছিল, আমি ওখানে দাঁড়িয়ে কিছু বলতে না পেরে আমি ওখান থেকে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম চুপচাপ। অনেকক্ষণ গিয়ে আমি গঙ্গা ঘাটে গিয়ে বাগবাজারে গিয়ে আমি বসেছিলাম। ঠিক আছে, আমি বললাম যে তুই দেখলি, তুই কিছু বললি না? তখন বললো যে আমি কি বলবো, আমি তো ভেবেছিলাম মা শুধরে গেছে। নাও দিস দ্য সেকেন্ড টুইস্ট। এমন শুধরে গেছে বললো যে আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমি বারে বারে দেখেছি এই ধরনের জিনিসটা, যে জানিস তো মাঝে মাঝে আমি যখন স্কুল থেকে ফিরতাম বা এরকম টাইপের, তখন আমি না মাকে এরকম বিভিন্ন রকমের অচেনা লোকজন যারা আমাদের বাড়িতে হয়তো চিনতো, পরিচিত পাড়ার কিছু, আমি তাদের সাথে কিন্তু মাকে এরকম এরকম অবস্থায় দেখেছি। ঠিক আছে, আচ্ছা, আমি তুই ছোটবেলা থেকে দেখেছিস? বলছে হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখেছি, আমি এইগুলো দেখে দেখেই বড় হয়েছি। আর এই জন্যই আমি যখন জয়েন্ট এন্ট্রান্স দিলাম, আমি তো হোস্টেলে থাকতাম। ঠিক আছে, ও কিন্তু খুব ভালো স্কোর করেছিল। ঠিক আছে, তা সত্ত্বেও ও হঠাৎ করে হোস্টেল চুজ করেছিল, কলকাতায় না থেকে, বাড়ির কাছে না থেকে। যেমন দেখো, চার চিনার পার্কের কাছে যাদের বাড়ি আছে, সে সামনে বিবি বোদ্দারা পড়তে পারে। ঠিক আছে, তো ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অনেক রকমের কলেজ আছে ওই সেক্টর 5 এরিয়াতে। তার বাড়ি থেকে যাতায়াত করতে হয়, এরকম কোনো কলেজে সে না পড়ে সে দূরে একটা কলেজে গিয়ে সে ভর্তি হলো, আচ্ছা, বাড়ি থেকে বহু দূরে। আমি বললাম যে তুই কি এইসবের জন্যই গেছিলি? হ্যাঁ, বিশ্বাস কর, আমি না বাড়িতে থাকতে পারতাম না। আমার চোখের সামনে যা যা ঘটনা ঘটতো, একদিন আমি মাকে রেড হ্যান্ড ধরে আমি মাকে বলেছি যে তুমি থামো, আমি নিতে পারছি না। আমি তখন বললাম যে কি বলছিস, আমরা তো কোনোদিন কাকিমাকে থেকে বুঝতেই পারিনি জিনিসগুলো। বলে বুঝতে পারবি না তো, তোরা বুঝতে পারবি না, ওইভাবেই তো থাকে, এমন ভাবে থাকে যেন মনে হয় যে সে ভাজা মাছটা উল্টেও খেতে জানে না।
হুম এমনকি তুমি শুনলে একটা জিনিস খুব অবাক হয়ে যাবে, সে যখন ও ওর মানে মানে ওর যে মাসি আছে, ঠিক আছে, ওর মাসি এই ব্যাপারগুলো জানতো। ওর মাসি ওকে একটা খুব কথা বলেছিল, ঠিক আছে, সেটা যখন ও যখন আমাদের যে বন্ধুটি আছে যার সাথে সম্পর্ক ছিল, যখন ও বাড়িতে ইন্ট্রোডিউস করায় যে মা দেখো এরকম বা এরকম আছে, তখন ও বলতে বাবা খুব ভালো এরকম টাইপের। তো তখন ওর মাসি বলেছে বাহ ছেলেটা তো খুব ভালো এরকম। তারপরে ওকে ডেকে বলেছিল এটা কিন্তু খুব সাবধানে থাকিস। তোমার হচ্ছে কেন গো? হ্যাঁ, তখন বলেছিল তখন ওর মাসি বলেছিল যে দেখ, বুঝতেই তো পারছিস, ঠিক আছে, যে মানুষকে কেউ যদি ঘরের মধ্যে থাকে তাহলে মানুষকে বাইরে থেকে প্রোটেকশন না, ভেতর থেকেই প্রোটেকশন নিতে হয়। হুম হুম খুব সাবধানে থাকিস কিন্তু তুই। হুম তোর এরকম কিছু, তো জানিস তো তোর 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 বাবা কিন্তু ঠিক মতো মারা যায়নি, মানে তোর বাবা কিন্তু স্বাভাবিক মারা যায়নি। এবার এখানে ওর বাবার মৃত্যুটা নিয়ে আমি একটু বলি একটা কথা। সেটা হলো গিয়ে যে আমরা যেটুকু জানতাম সেটুকু হলো গিয়ে ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, ঠিক আছে, যখন ক্লাস 6-এ পড়ে তখন ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। হুম তো আমরা তখন জিজ্ঞেস করেছিলাম যে কি করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন বলে এইটাই তো আমি বলতে চাইছি, আমার বাবা যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল সেটা খুব স্ট্রেঞ্জ ভাবে মারা গেছিল। আমি না কিরকম ভাবে, বললো যে আমার বাবা রাস্তা ক্রস করছিল, ঠিক আছে, হেঁটে হেঁটেই ক্রস করছিল। হুম, এই সময় একটা বাইক অথবা একটা কিছু খুব স্কিড করে, হুম বুঝেছো তো, মানে স্কিড করেছে, বাবার পায়ে লাগে খুব জোরে। হুম, জোরে খুব পায়ে লাগে, এবং সেই যে পায়ে লেগেছিল ওর বাবা তখন পাটা নিয়ে মানে মাটি দিয়ে পড়ে যায়, পাটা নিয়ে ওখানে মানে প্রচন্ড ব্যথায় কাতরাতে শুরু করে ওরকম টাইপের। এবং তখন সামনে যে লোকজন ছিল তারা সামনে একটা ওষুধের ডিসপেন্সারিতে নিয়ে যায়, সেখানে গিয়ে পাতে যে ফার্স্ট এড যেগুলো হয় সেগুলো হয়, এবং তারপরে যথারীতি যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে চলে যায়, মানে যখন বাড়িতে যাওয়ার পরও পায়ে প্রচন্ড ব্যথা ওঠে, হুম, তখন যথারীতি ডাক্তার দেখানো হয়, ডাক্তার পাটা দেখে বলে যে আমার মনে হচ্ছে আপনার পায়ের ভিতরে কোনো ফ্র্যাকচার হয়েছে, আপনারা ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করুন, সেরকম টাইপের। এবং খুব অদ্ভুত ভাবে ওর বাবা হসপিটালে ভর্তি হওয়ার দিন রাত্রে বেলা, মানে ওরা ভেবেছে ঠিক আছে বাবাকে হসপিটালে ভর্তি করেছি, পরের দিন আমরা সকালবেলা যাব, হ্যাঁ, ভোরের দিকে হসপিটাল থেকে কল করে ওদেরকে বলা হয়েছে হুম হুম যে মানে ভদ্রলোক আর নেই, আচ্ছা পায়ে চোট লেগেছে, ফোন করে বলেছে ভদ্রলোক আর নেই। তখন স্বাভাবিক জিজ্ঞেস করেছে কি করে কি হয়েছে না আছে, বলছে উনি নাকি রাত্রেবেলা নাকি ওনার স্ট্রোক হয়ে গেছে। আচ্ছা একটা কথা ভাবো কি স্ট্রেঞ্জ না ব্যাপারটা, যে লোকের লাগলো পায়ে, তার হলো স্ট্রোক। এক্স্যাক্টলি হ্যাঁ, এবার তখন আমি বললাম যে হ্যাঁ এটা তো মানে খুবই উইয়ার্ড ব্যাপার এই জিনিসটা। বললো তখনও কিন্তু আমি, জানিস তো, বাবা মারা যাওয়ার পরে যখন বাবার খাটগুলো তুলে নিয়ে যান, যে মারা যায় তো খাটপত্র সব নিয়ে যায়, তোষক টোষক সবকিছু, বললো তখন যখন খাটটা থেকে যখন তোষক টোষক সবকিছু তুলে নিয়ে গেল না, তখনও কিন্তু বাবার মাথার তলায় আমি তোকে যেরকম কাগজ দিলাম জবা ফুলওয়ালা, ওই জিনিসটা ছিল, জানিস তো। আচ্ছা নাও থিংস স্ট্রাক টু মি। আমি তখন বললাম ছিল মানে এটা মানে মানে বললো হ্যাঁ এই জন্য আমি তোকে জিজ্ঞেস করছিলাম যে এইটার মানেটা কি, এটা কি বললি তুই আমাকে। আমি বললাম যে এটা এক ধরনের মন্ত্র, কোন একটা কাজে টাজে লাগে, ঠিক আছে, কোন একটা কিছুর জন্য। তখন আমাকে বললো যে আমি কিভাবে কিছু করব, মানে তুই আমাকে কিছু বলতে পারবি, মানে কি করবো। আমি তখন ওকে বললাম যে তুই একটা কাজ কর, আমি তো এরকম জানি না, তুই কোনো বরঞ্চ কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা কাউকে তুই এরকম দেখা, বা কোনো যদি কোনো তান্ত্রিক পাস তুই তাকে একটু দেখা, তোর যদি মনে হয় যে এটা এটা তোর এই ধরনের কেস আর কি, ঠিক আছে, তা তুই একটু দেখা। এবার দেখো আমি শিওর ছিলাম না এই ব্যাপারটা নিয়ে, তার কারণ হয়তো হতে পারে বহু পুরনো কাগজ হয়তো ওই খাটের তলায় লেখা ছিল, ওর জন্যই মানে ওই কাগজের জন্যই ও অসুস্থ হয়েছে এরকম তো আমি জানি না। তবে ও আমাকে বাবার যে মৃত্যুটার ব্যাপারে বলেছিল সেটা খুব স্বাভাবিক, কথাটা আমাকে বলেনি, ঠিক আছে। তো তারপরে আমি ওকে বললাম যথারীতি ওই বর্ধমানে মেয়েটা চলে এসলো, জানো তো, ততদিনে বর্ধমানে মেয়েটা চলে আসলো, চলে এসে তারপরে ওকে বললো যে তুমি একটা কাজ করো, মানে আমি এখানে, ওর মাও এসেছিল, বর্ধমানে মেয়েটার মাও এসেছিল, কি একটা কাজ ছিল ওখানে, ও বললো তুমি কয়েকদিন উপরে থাকো, ঠিক আছে, তুমি আমার ঘরটা একটু ছেড়ে দাও, হ্যাঁ তুমি একটু উপরে থাকো। তো যথারীতি ওকে আবার উপরে চলে যেতে হলো। তো উপরে যখন গেল, উপরে থাকাকালীন আবার সে জিনিস শুরু, আমাকে কল করে বললো আবার সে শুরু হয়েছে, জানিস তো, মানে আমি দেখছি এরকম টাইপের ব্যাপার স্যাপার হচ্ছে। এবং তারপরে তো আরো খারাপ জিনিস হওয়া শুরু করলো, মানে ও যখন আমাকে বলতো যে আমি, জানিস তো, মানে আমি টয়লেট যাচ্ছি, তো টয়লেটে আমি গিয়ে তখন দেখছি যে ব্লাড বেরোচ্ছে, আচ্ছা আচ্ছা প্রচন্ড জ্বালা করছে আর প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে, আমি উঠে দাঁড়াতে পারতাম না, আমার মাথা ঘুরতো। একবার নাকি টয়লেটের মধ্যে নাকি মানে মাথা ঘুরে পড়ে গেছিল, তো তো ওই দ্রুপ করে পড়ে যাওয়ার আওয়াজ শুনে তো ওইখানে একটা ছাদের মধ্যে একটি মেয়ে
সে আর কি তোমার কাপড় জামা মেলছিল, সে তখন ওকে ওখান থেকে বের করে, ঠিক আছে, এরকম টাইপের। সে পালস টালস প্রেশার টেশার খুব অবস্থা। তো আমি তখন ওকে বললাম যে তুই কনসিস্টেন্টলি যদি স্বপ্নগুলো দেখছিস এরকম টাইপের, এবার তুই যা, কোথাও যা। তো তখন ও কি করলো, ওখানেই একজন কাছাকাছি কোন একটা অ্যাস্ট্রোলজারের কাছে সে গেল, ঠিক আছে, নাম করা অ্যাস্ট্রোলজার। ও সে গেল, সেখানে গিয়ে সে অ্যাস্ট্রোলজার তাকে বলল যে তোমার উপরে মানে তোমার যে গ্রহের দশা আছে বা তোমার যে সমস্ত কিছু আছে না, তাতে ঘোরতর সম্ভাবনা আছে যে তোমার উপরে কোন রকমের কোনো মানে ক্রিয়া বা কিছু করা হয়েছে, বা হুম, তান্ত্রিক কোনো ক্রিয়া কোনো তোমার উপরে প্রসেস কিছু করা করা হয়েছে হয়েছে। এই জিনিসটা। এবং সে অ্যাস্ট্রোলজার এটাও বললো যে তোমার বাড়ির লোকই কিন্তু কাজটা করেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার বাড়ির লোক এরকম করেছে। তোমার কি মানে তুমি কি ছোটবেলা যখন টমাতে কথা বলছিল, এই ধরনের কথাগুলো বলতে শুরু করলো। হ্যাঁ, যথারীতি কথাগুলো যখন মিলে গেল, হ্যাঁ, তখন সেই অ্যাস্ট্রোলজার ওকে বললো যে আমি তোমাকে একটা কিছু দেবো, মানে থাকে না অনেকে অ্যাস্ট্রোলজারে কিছু তন্ত্রের ব্যাপারেও তাদের আদর্শটা থাকে। হ্যাঁ, 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 তো হ্যাঁ। সে একটা দিন দেখে তাকে ডেকে সে একদিন তাকে বললো যে আমি একটা কাজ করব, আমি তো তারাপীঠে কাজকর্ম থাকে, তো আমি তারাপীঠে গিয়ে তারাপীঠ শ্মশানে আমি কিছু কাজকর্ম করে আমি তোমাকে একটা তাবিজ এনে দেবো, তাহলে এরকম দাম টাম আছে যা কিছু বললো, হ্যাঁ, হ্যাঁ। তো যথারীতি এনে দিল। পয়েন্ট টু বি নোটেড, আমি তোমাকে বললাম যে মেয়েটা কিন্তু টয়লেট করতে গিয়ে তার যে বললাম যে রক্ত বেরোচ্ছিল, সেটা কিন্তু মানে ইটস নট পিরিয়ড ব্লাড, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু জেনুইন টয়লেটের সাথে যে রক্ত বেরোয় সেরকম। প্রচন্ড তার লোয়ার মানে অ্যাবডোমেনে প্রচন্ড ব্যথা হচ্ছিল, সে বলেছিল, সেটার জন্য সে ডাক্তারের কাছে ভর্তি হয়েছিল। এবার দেখো, এবার হলো গিয়ে এবার খুব একটা অদ্ভুত জিনিস সে দেখলো। হ্যাঁ। মানে আমাকে ও সেই ভদ্রলোক বললো যে তুমি একটা কাজ করো, তুমি এই যে তাবিজটা তোমাকে দিলাম, হ্যাঁ, তুমি এটা যখন ঘুমাবে রাত্রেবেলা তখন তুমি তোমার বালিশের নিচে রেখে শোবে, ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আচ্ছা। হয় তুমি আমাকে বলবে, বালিশের নিচে রাখো, তারপর তুমি যা হয় সে বলবে। হ্যাঁ, তো বালিশের নিচে রাখার পরে তো তারপরে যেটা হয়েছিল, আমাকে একদিন পরেও কল করে আমাকে বলে যে জানিস তো, একটা একটা একদম অন্যরকম একটা জিনিস ঘটেছে। তাহলে অন্যরকম মানে কি ঘটেছে, তখন মানে বলছে তুই বলে বিশ্বাস করবে তো হাতে সময় আছে? বললাম হ্যাঁ আছে, তুই বল। এরকম বললো, আমি আজকে একটা একদম অন্যরকম স্বপ্ন দেখলাম। আমি বললাম, কি স্বপ্ন? তখন বললো যে আমি দেখলাম যে সন্ধে হয়ে এসছে, আমি এই ছাদেই দাঁড়িয়ে আছি, মানে স্বপ্নের মধ্যে দেখছি ওই ছাদেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওই ছাদেই দাঁড়িয়ে আছে, এবং ও ছাদের যে কোনায় দাঁড়িয়ে আছে হ্যাঁ, তার ঠিক উল্টো কোনায় এক সাদা পাঞ্জাবি পায়জামা পরা এক লোক পিছন ফিরে দাঁড়িয়ে আছে, ওদিকে পিছন ফিরে। ও স্বপ্নে দেখছে, ও প্রথমে লক্ষ্য করেনি, হঠাৎ করে সেদিকে তাকিয়ে কিছুক্ষণ পর তাকানোর পরে চিনতে পেরেছে এটা তোর বাবা। হুম। হ্যাঁ, এবারও পিছন থেকে গিয়ে না বাবা 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 করে গেছে, স্বপ্নের মধ্যে দেখছে বাবা বাবা এরকম করে গেছে, ঠিক আছে। তো যখন গেছে গিয়ে ও বাবার পাশে গিয়ে দেখছে বাবার দিকে তাকাচ্ছে না, কিন্তু বাবার চোখ দিয়ে দরদর দরদর করে জল পড়ছে, আচ্ছা চুপ করে বাবা কাঁদছে, ঠিক আছে। ও যে কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? তখন ওর বাবা না ওকে বুকে ঝরিয়ে ওর মাথার মধ্যে হাত বুলিয়ে, ঠিক আছে, এবং স্বপ্ন বলছে আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার নিজের চোখ দিয়ে জল বেরোচ্ছে। মানে ক্লাস 6 এর পরে এই মেয়ে প্রথম তার বাবাকে দেখলো, স্বপ্নে দেখলো তার বাবা এরকম কাঁদছে, এবং তার বাবা তখন একটা কাজ করে, তার বাবা তখন বলে মানে আকার ইঙ্গিতে মানে হাত নেড়ে বলে যে ওই ঘরটাতে না থাকতে, ওই যে ঘরটা যে আছে ওই ঘরটাতে না থাকতে, হ্যাঁ। এরকম করে আকার ইঙ্গিতে তাকে বলে এরকম। তো তখন সে জিজ্ঞেস করে কেন বাবা ওইখানে থাকবো না কেন, কি হয়েছে এরকম টাইপের। তো তখন থাকে না, ধরো তুমি কাউকে ধরো বলছো আচ্ছা ঠিক আছে তোকে বলবো আমি, তুই এগিয়ে চল, ইশারা তো তুমি যেরকম ভাবে বলো না যে আচ্ছা চল সামনে গিয়ে তোকে বলবো, হ্যাঁ, বা এখানে বলবো না অন্য কোথাও বলবো। তো তখন ও স্বপ্নে দেখে ওর বাবা আরো সিঁড়ি ধরে নামছে, বুঝতে পারলে, সিঁড়ি নামতে তো বারবার করে বলতে থাকে কেন বাবা তুমি আমাকে ওই ঘরে যেতে না করলে, কেন কেন না করলে, কেন না করলে, ঠিক আছে। তো তখন ওর বাবা কি করে যে ও দেখে যে ওর বাবা একদম সিঁড়িতে নামতে নামতে একতলায় এসছে, একতলায় এসে তখন একটা দেখে যে একটা ছোট পাত্র রাখা, হ্যাঁ, মানে টেবিলের উপরে ছোট জলের পাত্র রাখা, সেই জলের পাত্রের মধ্যে ওর বাবা আঙ্গুলটা চুবিয়ে, ঠিক আছে, টেবিলের ওপরে জল দিয়ে লিখছে তোর সাথে কে কি করছে সেটা আমি জানি, পুরো একদম বাংলা লিখেছে, তোর সাথে ওই ঘরে কে কি করছে সেটা আমি জানি। এবার তখন স্বাভাবিক ও তখন জিজ্ঞেস করছে কে করেছে বা কে করেছে। এবার এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কথাটা ওর বাবাই, এটা আমি বিশ্বাস করেছিলাম, তার কারণ কি আমি গ্যারান্টি নিয়ে এটা বলছি, আমি অন মিডিয়া অন মানে রেকর্ড আমি কথাটা বলছি,
আমার এক্সপিরিয়েন্স বলে পূর্বপুরুষ যদি সত্যি তারা যদি তার উত্তর পুরুষের জন্য তাকে বাঁচাতে বা তাকে পথ নির্দেশ করতে স্বপ্নে আসে, তারা কোনোদিন কথা বলে না। আমার দাদু যতবার আমার কাছে এসছে কোনোদিন দাদু কথা বলেনি। দাদু আকার ইঙ্গিতে মনে আছে আমার দাদু আমাকে ওখান থেকে নামিয়ে নিয়ে আসতো যখন লাভ দিতে যেতাম আমি ওখান থেকে, আমার দাদু কোনোদিন কথা বলেনি। এবং যদি কোনোদিন দেখা যায় কোনো পূর্বপুরুষ কথা বলছে, কৌস্তব 100% জেনে নাও সে পূর্বপুরুষ না, সে কোনো অপশক্তি যে পূর্বপুরুষের রূপ ধরে এসছে তোমার ক্ষতি করতে চায়। এক্সাম্পল বুড়ারি মার্ডার কেস দিল্লি, 11 জন একসাথে আত্মহত্যা করেছিল, মনে আছে ঘটনাটা? মনে আছে এটা। ঠিক আছে, তাদের প্রত্যেকে ডায়েরিতে পাওয়া গেছিল, তাদের কোনো 11 সংখ্যাটা বারবার ফিরে ফিরে আসছিল ওটাতে। হ্যাঁ, এবং সেখানে 11টা পাইপ ছিল দেয়ালে পোতা। ঠিক আছে, শুধু তাই না, পার্ক স্ট্রিটে মনে আছে যে ওই যে অর্চি বাবু না কি নামটা ছিল, তার দিদিকে রেখে দিয়েছিল পার্থ, হ্যাঁ রাইট, তার দিদি মারা যাওয়ার পরে দুটো কুকুর দিদি ওখানে রেখে দিয়েছিল ঘরের মধ্যে। সেখানে কিন্তু এরকম একটা মানে কেস ছিল যে পূর্বপুরুষের কোন একটা জিনিস দিদি এসে বারবার বলছে যে হ্যাঁ তুমি ঘরের মধ্যে এটা রেখে দাও, এরকম একটা ব্যাপার কিন্তু আমি যেটুকু জানি কেসটার ব্যাপারে এরকম ছিল কিন্তু। তো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি যদি রিয়েল পূর্বপুরুষ আসে সে কোনোদিন কথা বলবে না। এবং যেহেতু তার বাবা কথা বলেনি, আমি 100% শিওর ছিলাম যে হ্যাঁ এটা জেনুইন কথাবার্তা বলেছে। এবং তারপরে যখন মেয়েটি জিজ্ঞেস করলো যে কি করেছে বাবা, কি লিখলো জানো? কি তুলে নিল, আঙ্গুলটা দিয়ে লিখলো ময়াকার মামা। পুরো টুইস্ট ঘুরে গেল না অন্যদিকে। আমি তখন ওকে বললাম যে এরকম মামার কথা লিখলো কেন, তখন আমাকে বলতে বলতে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে, তখন বললে যে মামার নামই তো লেখা উচিত ছিল, আমার তো আগেই সন্দেহ করা উচিত ছিল। আচ্ছা, আমি বললাম কেন সন্দেহ করা উচিত ছিল? বললো যে মামা বেঁচে থাকতে মামা কি আমার সাথে কম করেছে? মানে একটা মেয়ে সে বলছে সে যখন ক্লাস 9-10 এরকম পড়তো, ঠিক আছে, তখন থেকে সে তার নিজের বাড়িতে তার মামা দ্বারা একাধিকবার সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে, রেপড হয়েছে। নিজের বাড়ির লোক, নিজের মামা। আরো দুঃখের কথা কি জানো, সে যখন তার মাকে প্রথমে কথাটা বলতে যায়, ঠিক আছে, যে মামা আমার সাথে করেছে, হ্যাঁ, তখন তার মা তাই কি রিপ্লাই দিয়েছিল জানো? কি? এই বয়সে ওরকম একটা দুটো হয় এরকম, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। নিজের মামা এরকম করেছে, নিজের মাকে বলছে, আর নিজের মা এরকম বলছে। হ্যাঁ, ইয়েস। মানুষ এরা। শুধু তাই না কৌস্তব, এমনও হয়েছে যে যখন ওর মামা যখন ওদের মানে বাড়িতে আসতো, এবং এইটার কথাটা আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে কোনো একটা কারণে ওরা ওদের পৈতৃক বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে এসেছিল। তার কারণ হলে কি ওই পৈতৃক বাড়িতে কিন্তু ওর মামা যেত, ঠিক আছে, ওর মামা ওখানে কিন্তু পৈতৃক বাড়িতে যেত। এবং সেইখানে এমনও হয়েছে যখন মেয়ে যখন 8-9 পরে, আমি তোকে বললাম না বাড়ি ছেড়ে চলে এসছে এখানে, সেটা কিন্তু ও ঝামেলা করে চলে এসেছিল। তার কারণ ওর মা ডেলিভারেটলি ওকে মামার সাথে এক ঘরে ঢুকিয়ে দিত। কেন? আমার কাছে কোনো উত্তর নেই কৌস্তব এই জিনিসটার, আমার কাছে কোনো উত্তর নেই। আমার কি উত্তর দেবো আমি তোমাকে? নিজের মা সে তার মেয়েকে তার ভাইয়ের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তার মেয়ে যখন এসে বারবার বলছে তার মাকে যে মা আমার সাথে এরকম হয়েছে, এই বছরের হয় ইভেন তার মাসি যখন ইন্টারভিন করেছে ব্যাপারটাতে, যে তুই জানিস দিদি এই ধরনের ঘটনা ঘটেছে, এইসব নিয়ে তো ভাবার কিছু নেই, তো এরকম তো হয়ই হামেশা। তার মাসি তুই ভাবতে পারো ব্যাপারটা? খুব উইয়ার্ড লাগছে শুনতে। এবার চন্দননগরে হলে গিয়ে তাদের মামার বাড়ি, আচ্ছা, সেইখানে চন্দননগরে গেছিল, ঠিক আছে, ওখানে তার মাসিরাও এসেছিল, সবাই এসেছিল। হ্যাঁ, তো এবার তুমি একটা কথা বলো যে এবার বুঝতে পারছো সে কেন যখন তার মানে সে আমাকে কথা বলতে পারতো না ফোনে হুম করতো, নিশ্চয়ই তার মা পাশে ছিল। এবং তখন আমাকে বললো যে বাবা তাকে অনেক কিছু বলেছে, অনেক জিনিস বলেছে, এবং সে 2-2 4 করতে পারছে। আমি কি জিনিস বলে, আমাকে কিন্তু জ্যোতিষই কথাগুলো বলেছে। আমি কি বলেছে? বলছে তাহলে শোন তোকে একটা কথা বলি। আমার মামা খুব থার্ড ক্লাস টাইপের একটা ছেলে ছিল, সে কোনো কাজকর্ম করতো না, সে বিভিন্ন রকমের ফাটকা মারা কাজকর্ম করতো, মানে বুঝলেন শর্টকাট ওয়েতে ইনকাম করার চেষ্টা, এই ধরনের জিনিসপত্র। এবং তার ক্যারেক্টার খুব খারাপ ছিল,
খুবই খারাপ ক্যারেক্টার ছিল, ঠিক আছে। সেটা বোঝাই যাচ্ছে। পাড়াতে পাড়াতে ঠিক আছে, বিবাহিত মহিলাদের পিছনে বিভিন্ন রকমের লাগার তার প্রচন্ড স্বভাব ছিল, এবং সেই জন্য নাকি সে বাড়াতে একবার মারধরও খেয়েছিল, বুঝতে পারলে? এটা চন্দননগরের ঘটনা, হুম ঠিক আছে। এবার তখন সে বলছে যে আমার মামা যে আছে, আমার মামা কি করতো, যে মামার তো কোনো পয়সা কড়ি ছিল না, তো মামা যে জিনিসটা করতো সেটা হলো গিয়ে যে আমার বাবা আছে, আমার বাবা তো ভালো চাকরি করতো, রাজ্য সরকারি চাকরি করতো, হ্যাঁ। তো আমার মামা মাঝে মাঝে এসে আমাদের বাড়িতে এসে বলতো, প্রথম ওর বাড়িতে এসে এই কথাটা বলেছিল যে কোন একটা নাকি মিউচুয়াল ফান্ড নাকি সব ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ। তো সেইখানে খুব তাড়াতাড়ি নাকি টাকা গ্রো করে, এবং ওর মাকে এসে বুঝিয়েছিল যে হ্যাঁ দিদি তুই যদি টাকা দিস, হ্যাঁ 70,000 মতো টাকা দিস, তাহলে সেটা মানে প্রায় 2 বছরে সেটা বেড়ে গিয়ে তোর 70,000টা নাকি 4.5 লাখ 5 লাখ মতো হয়ে যাবে। আচ্ছা। এটা ওর মাকে বলেছিল, ঠিক আছে। এবং ওর মা সে টাকাটা কোথা থেকে জোগাড় করেছিল, ওর বাবার কাছ থেকে বের করছে টাকাটা। টাকাটা নিয়ে যখন সে দেয়া হলো, এবং যখন স্বাভাবিকভাবেই, ঠিক আছে, 70,000টা যখন 5 বছরে যেতে, মানে 2 বছরে যেতে হলো না, হ্যাঁ 70,000টা হট করে খোয়া গেল পুরো। মানে সে মামা টাকা নিয়ে যাওয়ার পরে বাড়িতে আসেই না। স্বাভাবিক যে টাকা দিয়েছে জিজ্ঞেস করবে আমার টাকা কোথায় গেল। তার বাবা জিজ্ঞাসাবাদ করেছে, এই যে তুমি যে টাকাটা নিয়ে গেলে, তুমি যে বললে এরকম, কই আমাকে একটু দেখাও তো, আমি তো রাজ্য সরকারি কর্মচারী, আমি তো তোমার থেকে কম বুঝি না, তুমি তো কিছুই করো না, আমি তো অ্যাটলিস্ট কিছু করি, দেখাও তো কি ব্যাপার কি না হয়েছে। সে টাকা দিলে সে তো জিজ্ঞেস করবেই। তো তখন দেখা গেল যে সে টাকাটা, মানে তখন তার মামা তার সাথে খুব ঝামেলাঝাটি করতো, টাকা নেই সেটা কি হয়েছে এরকম টাইপের, আপনি কেন বাড়িতে চলে আসবেন এরকম টাইপের, আপনি কি আমার দিদিকে বিয়ে করছেন বলে মাথা খেয়ে ফেলেছেন, মানে খুব বিরাট ঝামেলাঝাটি হতো। এইটা হওয়ার পরে ওর বাবা আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে এই তার যে শালাটি আছে সেটি ফ্রড, আচ্ছা। ঠিক আছে। এবং তারপরে যেহেতু ডাইরেক্ট আসতে পারতো না, তাই জন্য বিভিন্ন অছিলায় তার নিজের দিদিকে বলতো, তার নিজের দিদি মিথ্যা কথা বলে বলে নিজের হাজবেন্ডের কাছ থেকে টাকা তুলে তুলে নিয়ে গিয়ে তার ভাইকে দিত। এবং এই ব্যাপারটি একদিন তার মানে ওর মেয়েটির বাবা আবিষ্কার করার পরে কি করে, তার নিজের যে যত নামে যে টাকাগুলো আছে বা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, সেটি তার, তখন মেয়ে তো তখন ছোট ছিল, তার মেয়ের সাথে একটি জয়েন্ট অ্যাকাউন্ট করে সেটিকে কি করে তোমার ফিক্স করে দেয়, টাকাটা ফিক্স করে দেয়, ঠিক আছে। এবং এবং ফিক্স করে দেয় এরকম যে তার টাকাটা যখন মেয়ে যখন ম্যাচিউর করবে তখন সেই টাকাটা উইথড্র করতে পারবে। মেয়ে ছিল বাবার প্রচন্ড কলকাতা, সাংঘাতিক রকমের, হ্যাঁ। তো ব্যাপার হলো কি, যখন এই ধরনের ঘটনাটা ঘটলো, এবং তখন তো তার মামার তো টাকা খরচাটা বন্ধ হয়ে গেল জিনিসটা, তার উপরে সে তখন কি করলো, তখন এসে হঠাৎ করে একদিন তার যে মা আছে, তার মা হঠাৎ করে মানে এসে তার বাবাকে বিভিন্ন রকম বললো যে হ্যাঁ তোমার মানে তোমার সময়টা খুব খারাপ আছে, তোমার টাকা করে খুব চলে যাচ্ছে, আমি তোমাকে কিছু মাদুলি বেঁধে দেবো। আচ্ছা। ওরা কি বসিরহাট না কোথায় নাকি কোন একজন বড় সেন একজন তান্ত্রিক আছে, তার কাছে গেছিল, সেটা কি বলেছে যে হ্যাঁ টাকা করে চলে গেলে এটা মানে কি মাদুলি টাদুলি আছে, যোগ্য করে কি মাদুলি দিয়েছে, সেটা দিলে নাকি মোটামুটি মানে আর্থিক ক্ষয়টা নাকি আটকে যায়, মানে এইসব বলেই সে নাকি তার নাকি হাতের মধ্যে একটা মাদুলি বেঁধে দিয়েছিল। আশ্চর্য ভাবে এই মাদুলিটা বেঁধে দেওয়ার পর থেকে তার বাবার শরীর ধীরে 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 অবক্ষয় হতে শুরু করে। কি হতে শুরু করে? অবক্ষয়, শরীর খারাপ হতে শুরু করে। আচ্ছা আচ্ছা। বিভিন্ন ভাবে ছুটকো, এদিক থেকে রোগ ওদিক থেকে রোগ, এইসব জিনিসপত্র রোগ আসতে শুরু করে তার বাবার, বুঝতে পারলে। এবং শুধু তাই না, এই যে তার বাবার যে বিভিন্ন রকমের যে ছুটকো এদিক ওদিক থেকে রোগ আসছিল, এই রোগ আস্তে 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 এমন একটা পর্যায়ে চলে যায় তার বাবা খুব রুগ্ন হয়ে যায়, বুঝতে পারলে। এবং তার বাবা কি করে, তার বাবা হঠাৎ করে একদিন বলে ধুর এসব তাবিজ টাবিজ দিয়ে কিছু হবে না, হাত থেকে টানো তাবিজটা ছিঁড়ে ফেলে দেয়। খুব আশ্চর্যজনক ভাবে তার 1 সপ্তাহের মধ্যে বাবার যে সমস্ত রোগ ছিল ইমপ্রুভমেন্ট হতে শুরু করে। মানে ধরো তার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল, হ্যাঁ, তখন তার বাবা না তার মাকে বিশ্বাস করতে পারে না। একদিন মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে, ঠিক আছে, বাড়ি ফেরার পরে দেখে যে প্রচন্ড ঝামেলা চলছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, হ্যাঁ। এবং হাজবেন্ড বলছে তুমি কি করছো সেটা আমি খুব ভালো করে জানি, তুমি আমাদের কি বেঁধেছিলে, কে তোমাকে ওই জিনিসগুলো দিয়েছে, তোমার ভাই দিয়েছে ওই জিনিসগুলো, আমি খুব ভালো করে জানি। এবং সে একদম পুরো মানে স্ল্যাং ইউজ করে বলে যে ও আমার টাকা খেয়েছে, ও আমি দেখে নেব, আমি কি জানি না তুমি আমার কাছে টাকাগুলো নিয়ে কোথায় কোথায় যাও, কোথায় দাও, আমি কি জানি না সেই জিনিসগুলো, ঠিক আছে। সেই সময় খুব ঝামেলা সেটি হয়, মা কিছুদিনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে চলে গিয়ে ইসেতে চলে যায়, চন্দননগর চলে যায়, ঠিক আছে। এবং হঠাৎ করে একদিন মানে কোনো কথাবার্তা নেই,
বাবা অফিসে আছে, হঠাৎ করে মেয়ে একদিন ঘরের মধ্যে এসে ঢুকে দেখে যে মা কখন চন্দননগর থেকে ফিরে এসছে সে জানে না, এবং মা তড়িঘড়ি করে মানে হট করে মেয়েকে দেখে যেন খাটের মানে চাদরগুলো গোজা শুরু করে, মানে যেন খুব খাট পরিপাটি করছে। তখন মেয়ে তো অবাক হয়ে যায়, বাবা মা চলেও আসলো, হট করে খাট পরিপাট করছে। মা তখন বলছে না না ঘর ঝাড় দিচ্ছি, এরকম টাইপের এরকম ব্যাপার সবার এরকম হচ্ছে হ্যান ত্যান, হ্যাঁ মানে তোর এরকম তোদের জন্য খুব মানে মন মায়া লাগলো এরকম টাইপের। কিন্তু মা মুখে বলছে তোর জন্য খুব মন মায়া লাগলো, মায়ের হাত দাঁত দেখে মনে হচ্ছে না এই মন খুব মায়া লেগেছে। মা খুব তাড়াতাড়ি করে পাশ দিয়ে কাটিয়ে মানে মেয়েকে প্রায় 2 সপ্তাহ ধরে দেখেনি, সে আচ্ছা ভালো আছিস তো বলে বেরিয়ে চলে গেল, বুঝতে পেরেছ, সোজা বেরিয়ে চলে গেল। এবং তারপরেই উইদিন 3 days তার বাবার অ্যাক্সিডেন্ট হলো, তার বাবাটা মারা গেল। এবং তারপরে আমি তোমাকে বললাম, মেয়েটি আমাকে বলেছিল যখন বাবার ওষুধপত্র তোলা হলো তখন বাবা থেকে ওই জিনিসটা বেরিয়েছিল। এবং রিসেন্টলি মেয়েটির সাথে যেটা হয়েছিল না সেটাও কিন্তু টাকা সংক্রান্ত ব্যাপারেই। মামার কেসটা হলো গিয়ে, এবার শোনো তারপরে ব্যাপারটা, এবার পরের জিনিসটা হলো সেটা হলো গিয়ে ওর বাবা মারা যাওয়ার পরের দিন হঠাৎ করে ওর মামা এসে হ্যাঁ ওকে গল্প দেয়, জানিস তো আমি তোর বাবাকে স্বপ্নে দেখলাম, যে তোর বাবা আমাকে এসে বলছে যে তোদের সংসারের তখন খুব বাজে অবস্থা, তো তোর নামে যে ফিক্সড ডিপোজিটটা আছে সেটা তুই যদি ভেঙে দিস তাহলে কিন্তু তোর পরিবারে কিন্তু ভালো হবে। মানে আমার তোর বাবা বললো যে হ্যাঁ আমি তোমাকে বলছি যে তুমি এখানে গিয়ে ইনভেস্ট করো, এই ব্যাংকে স্কিমে ইনভেস্ট করো, এইখানে মানে একটা আত্মা সে নাকি মারা যাওয়ার পরে তার শালার স্বপ্নে এসছে যে নাকি তার টাকা চুরি করেছে, ঠিক আছে, যে নাকি তার সাথে এত বড় গন্ডগোল করেছে, সেইখানে এসে নাকি আত্মা বলে আছে যে কোথায় কোন স্কিমে কোন ব্যাংকে টাকা রাখলে কত ইন্টারেস্ট দেবে সেটা নাকি পরিবারের উন্নতি হবে। বিশ্বাসযোগ্য জিনিসটা একদমই না। আত্মা এসে ব্যাংকের স্কিম বলে যাচ্ছে যে এইখানে এত ইন্টারেস্ট রেট দিচ্ছে, ওখানে এত ইন্টারেস্ট রেট দিচ্ছে। বলতে শুনেছো এই ধরনের কথা? তখন ও বলে হ্যাঁ এগুলো হতে পারে নাকি, বলছে এবার তখন ওর মা এসে বলে আরে সত্যি ওর স্বপ্নে এসছে, আমার স্বপ্নে এসেছিল তোর বাবা এরকম করে। এবং সেই তখন মেয়েকে ভুলিয়ে বালিয়ে ঠিক আছে মেয়ের কাছ থেকে সমস্ত যে টাকা যে বাবার ছিল 1.5 লাখ টাকা মতো তার ছিল অ্যাকাউন্টে, সেটা বের করে দেয়। বাকি টাকাটা যা ছিল সেটা তার মায়ের সাথে যৌথ করা ছিল, সেখানে তো গেছেই। তারপরেই কি হয় যখন এই ধরনের তোমার পরিস্থিতি, এবং তারপরেই মামাটি আসতে শুরু করে এবং মেয়েটি রেপ খেতে শুরু করে, এবং তার মা তাকে মাঝে মাঝেই তার মামার ঘরে ঢুকিয়ে দিত। তুমি একটা কথা ভাবো যে কি অবস্থা গেছে একটা মেয়ের। এবং তুমি জানো যে যখন মেয়ের খুব শরীর খারাপ থাকতো বা এরকম কিছু থাকতো, মানে আমাকে এরকম বলেছে যে জানিস আমার মা যখন আমি অফিসে যেতে পারতাম না বা কোনো কিছু টাইপের, হ্যাঁ তখন আমার মা রীতিমতো আমাকে গালিগালাজ করতো। কি গালিগালাজ করতো আমি আর খুলে বলছি না, ঠিক আছে, নিজের মা গালিগালাজ করতো। হ্যাঁ পড়ে থাকলে একটার পর একটা দিন এরকম উইদাউট পে হবে, হ্যাঁ টাকাটা তো হাওয়ায় ভরে আসে। তখন সে একবার খুব বিরক্ত বলে দিয়েছিল যে আমি তো চাকরি করি, আমি বুঝবো আমার টাকাটা কোথা থেকে আসে না আসে, হ্যাঁ তোমার তো এত চিন্তা ভাবনা করার দরকার নেই। এবং তুমি ভাবতে পারো না সে মেয়েটি তার পুরো যে টাকা আছে তার প্রায় 90% সেটা কিন্তু তার সংসারে দিচ্ছে। এবং যেদিন সে তার মায়ের হাতে টাকা দেবে সেদিন তার মেয়েকে কি ভালোবাসে সে তার মা, আহাগো এমন কিছু হয় না। মামার সিনটা কি বলছি এটা। এবং সেই যেদিন থেকে আর কি তোমার ও দেখতে পেলো না যে ওর মা ওই পাড়ার কাকুর সাথে ওই ধরনের ঘটনাটা করেছে, তারপর থেকে ও বললো যে আমি আর তোমার পরিবারে টাকা দেবো না, আমি টাকা দেবো আমি কষ্ট করে এরকম করে সংসারটা চালাবো, আর তুমি আমার অবর্তমানে এগুলো করে বেড়াবে। তারপরেই হঠাৎ করে ওর শরীর খারাপ তো শুরু করলো, ওর হসপিটালে ভর্তি হতে শুরু করলো, ওই বালিশের তলা ওটা পেতে শুরু করলো, বুঝতে পারলে রিলেশনশিপ, বুঝতে পারছো মানে হ্যাঁ একই রকম ভাবে। এবার ওর মামার যে ঘটনাটা সেটা হলে গিয়ে যে মেয়েটি যখন ক্লাস 11-এ পড়ে তখন ওর মামাও খুব রহস্যজনক ভাবে মারা যায়, খুব রহস্যজনক ভাবে। এটা কি হয় যে ওর মামা একদিন তোমার মানে সেন প্রচন্ড ঝড় বাদল হচ্ছিল, ঠিক আছে প্রচন্ড, তো ওর মামা সে মানে ফিরতে কোথায় দিন একটা গেছিল, তার বাড়ি ফিরতে খুব লেট হয়েছিল, সেই সময় প্রচন্ড ঝড় বৃষ্টিতে একটা গাছের ডাল ভেঙে ওর মামার মাথায় পড়ে, ওর মামা ওখানে ঘাড় মটকে মারা যায়। আচ্ছা, আউট অফ দ্য ব্লু, ঠিক আছে, একটা সুস্বাভাবিক মানুষ কোনো কিছু নেই, দুম করে পড়ে সে তার ঘাড় মটকে মারা যায়। এবং এবার মেয়েটা যে স্বপ্নে দেখেছে
সেটা আমি তোমাকে পুরোটা স্বপ্নটা কমপ্লিট করি। ওর ওর বাবা যখন লিখে গেছে ময়াকারে, তারপরে ও হঠাৎ করে আবার দেখছে যে ও আবার সেই ছাদে ফিরে গেছে। আচ্ছা। এবং তখন ও দেখছে ওই ছাদের কোণায়, আমি তোকে বলেছিলাম মনে আছে স্বপ্নে দেখতো যেটা কালো করে বেটে করে একটা যে জিনিসটা, ঠিক আছে, সে তখন ওখান থেকে খুব ফিসফিসে স্বরে এরকম বলছে, বাবার গলা দাকল করে, চাকু চাকু। এবং আস্তে 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 সেই যে শেপটা যেন আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, মানে বুঝতে পারলে, একটু শেপটা বড় হচ্ছে, হয়ে 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 যে যে ফিগারটা নিল, তখন আমাকে বলছে, বিশ্বাস করবি না তুই, আমি দেখলাম আমার মামা দাঁড়িয়ে আছে আমার সামনে। সে প্রচন্ড রেগে গেছে, কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এমন ভাবে সে তাকিয়ে আছে আমার দিকে যেন তার একটা বিরাট রহস্য ফাঁস হয়ে গেছে, বিরাট একটা রহস্য ফাঁস হয়ে গেছে। এবং সে প্রচন্ড রেগে গেছে যে এই যে তার বাবা যে সেই কথাগুলো বলেছে তাকে প্রচন্ড, এবং ও দেখছে ওর বাবা অ্যাকচুয়ালি কি ওটা ওর বাবা ছিল? কারণ তুমি তো বললে যে কেউ বলে না পূর্বপুরুষ হলে বেসিক্যালি। আমি তো বললাম যে লিখেছিল না, মুখে কথা বলে না তো। ও মুখে কথা বলে না, বাট না, মুখে কথা একদম একদম পূর্বপুরুষ কোনোদিন মুখে কথা বলবে না, কোনোদিন মুখে কথা বলবে না। তখন আমাকে এই যে পুরো বৃত্তান্ত এই জিনিসটা বললো এরকম টাইপের, তখন আমি ওকে বললাম যে আচ্ছা তোর এই বাড়িতে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। মানে ওর মামা তখন ওকে রীতিমতো মানে কটমট করে ওদিকে তাকিয়েছে, শাসিয়েছে, হ্যাঁ এরকম টাইপের, মানে রেগে আছে যেন ওর খুব ক্ষতি করে দেবে এরকম। আমাকে বললো জানিস তো আমি এরকম দেখলাম, তারপরেই হঠাৎ করে আমার পিছনে আমি মানে আমার কাঁধে আমার বাবার হাতটা ফিল করলাম, আমার বাবা আমার কাঁধে হাতটা দিয়ে আছে, এবং আমার বাবা কাঁধে হাতটা দিয়েছে এই জন্য আমার মামা যে আছে ও আমার থেকে প্রায় 3-4 ফুট দূরে দাঁড়িয়ে আছে, কটমট করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু করতে পারছে না। এবার আমি তখন ওকে বললাম যে আচ্ছা, আমাকে বললো এবার বলতো আমি কি করি। এমন তুই একটা কাজ কর না, মানে তুই তোর মনে আছে যে তোর তোর দাদু বলেছিলি যে খুব পুজো টুজো করতো এরকম টাইম। বলছে হ্যাঁ আমাদের ওই বাড়িতে। আমি বললাম তুই কদিন বাড়ি থেকে থাক। আর আমি তখন বললাম তুই একটা কথা বল যে তোর এইখানে এরকম হচ্ছে কেন, মানে তোর কি ওই বাড়িতেও হতো? তখন আমাকে বললো না, তো আমার ভাড়া বাড়িতে তো কিছু হতো না, এইখানে এটা হচ্ছে। আমি তো মনে করে দেখতো। তখন বললো ভাড়া বাড়িতে তো আমি কয়েকদিন এসেছি, মানে মেয়েটা সেই যে ক্লাস 12 পরে যে বেরিয়েছে বাড়ি থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য, তারপর তো হোস্টেল চাকরি, তো ওই বাড়িতেও এসে মানে কলকাতাতেও শিফট হয়েছিল 6 মাস আগে, এর আগে ব্যাঙ্গালোরে ছিল, বুঝতে পারলে, কলকাতা 6 মাস আগে শিফট হয়েছিল। তো কলকাতাতে 6 মাস আগে শিফট হওয়ার পর থেকে ওই বাড়িতে তো কিছু গন্ডগোল তো ছিলই, মোটামুটি মানে ঘুমের ডিস্টার্ব হতো প্রচন্ড রকমের, এবং খুব অনেক সময় খুব গাঢ় ঘুম হতো। কিন্তু এই ঘটনাগুলো মানে বাড়িতে যে মানে ও হঠাৎ করে সেই জিনিসগুলো আবিষ্কার করে, বুঝতে পারলে। আমি তখন বললাম তুই একবার তোর ওই পুরোনো রাজারহাটের বাড়িতে যা। সেখানে কাকু ছিল এবং কাকুর সাথে কাকিমা থাকতো, তারা নিঃসন্তান, ঠিক আছে, এবং তারা ওকে না নিজের মেয়ের মতোই ভালোবাসতো। এবং যেহেতু বহু কাল হয়ে গেছে তাদের সাথে ডিট্যাচমেন্ট হয়ে গেছে, তাই জন্য মানে গেলেই ওর খুব মানে আরে আমাদের মেয়ে এসছে এরকম থাকে না, যে খুব আদরের একদম দুলালি। যথারীতি যখন ওই বাড়িতেও গেল, ওই বাড়িতে যাওয়ার পরই হঠাৎ করে সেদিন রাত্রেবেলায় ওর ধুম জ্বর এলো, সাংঘাতিক জ্বর, মানে সে এত জ্বর মানে প্রায় মানে অনেকটা জ্বর, আমি সেটা কতটা জ্বর সেটা জানি না, কিন্তু আমাকে বলেছিল 100 মানে 2-3 মতো জ্বর, মানে কনসিস্টেন্ট সারাদিন ধরে, জল ফুটে দিচ্ছে কিছু হচ্ছে না, সারাদিন ধরে এরকম জ্বর হচ্ছে। তো এটা প্রায় 2 দিন যখন হয়েছে তখন ও হঠাৎ করে দেখছে, আর ওর না একটা জিনিস আছে, ওর কাকি পায়ে নুপুর পড়ে, বুঝতে পারলে তো, যখনই হাটে ছমছম করে হয়। তো সন্ধ্যেবেলার দিকে যখন ও মানে ঘুমাচ্ছে, যখন জ্বরে ঘুমাচ্ছে যখন, হ্যাঁ, এবং ও যে ওই বাড়িতে যে আছে তাতে ওর মার প্রবল আপত্তি, কেন ওর বাড়িতে আছে, কেন আমার কি ওই একবার পিজিতে চলে গেল, ঠিক আছে, আমার বাড়ি থেকে এই ভাড়া বাড়িতে থেকে আমি এমনি ভাড়া গুনছি, ভাড়া তো মেয়ে গোনে, ভাড়া তো ও গোনে না, ওর খুব অসুবিধা হচ্ছে, এইখানে কেন থাকলো না, ওইখানে কেন থাকলো, এরকম বহুত অসুবিধা। মেয়ে ছিল, আমি বলেছি তুই এই কথাগুলো শুনবি না, গা করবি না, ঠিক আছে, যা পারে করে, তুই ওখানে থাক, তুই তোর মা বাড়িতে, তুই তোর মানে রাজারহাটের বাড়িতে থাক। তো যথারীতি সেখানে যখন সে থাকছে, হ্যাঁ, তো 2 দিন যখন হয়ে গেছে তখন আবার সে দেখতে পেয়েছে, মানে মেয়েটার অ্যাকচুয়াল বাড়ি চিনার পার্ক আর এটা কাকু কাকিমার বাড়ি রাজারহাটের। না, চিনার পার্ক ওরা ভাড়া থাকে। আচ্ছা, বুঝতে পারলে, ওর মামা বাড়ি, ওর যে মামা বাড়ি বা যে মানে ওর যে মাটা যেখানে থাকতো সেটা চন্দননগরে, ঠিক আছে, আর ওর যে পৈতৃক বাড়ি সেটা রাজারহাটে। আচ্ছা, যেখানে ওর কাকু কাকিমা থাকে।
হ্যাঁ কাকু কাকিমা থাকে। আচ্ছা। হ্যাঁ ওই বংশ আর কেউ নেই, ওর কাকু কাকিমাই ওখানে আছে। হুম, তো ও যখন ওখানে মানে তখন বললাম না জ্বর হলো, তখন 2 দিনের পরে ও হুম, দুপুর মানে সন্ধ্যেবেলার দিকে একটু ও চোখ লেগে গেছে। হ্যাঁ তখন ও হঠাৎ করে দেখছে কি যে আমি তখন বলেছিলাম না ওই বাড়ি থেকে পুজো টুজো হতো, হুম, তো ওই বাড়িতে মানে প্রতিষ্ঠিত কালী মূর্তি আছে, হুম, বুঝতে পারলে? হুম, তো ওর কাকির ঘরে ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে একটু সন্ধ্যের সময় একটু চোখ লেগে গেছে, চোখ খুলতেই ও ও ঘরের কোনায় দেখে যে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, মানে একটা পুরো শেপ যেন ওখানে দাঁড়িয়ে আছে। মানে ওটা দেখেও কিন্তু খুব অদ্ভুত আওয়াজ শুনে, মানে ওইখানে আওয়াজ এরকম চাক্কু হ্যাঁ, চাক্কু হুম, এরকম আওয়াজ। তখন ও হট করে ধর্মড়িয়ে হালকা করে চোখটা খুলেই দেখে ওরকম ঘরের কোনার মধ্যে দাঁড়িয়ে আছে। এবার দেখবে তোমার জীবনে দেখবে হঠাৎ করে তোমার যদি ভয়ানক বিপদ উপস্থিত হয়, দেখবে তোমার না একটা অদ্ভুত রকম আলাদা ভয় হয়, জানো তো? হুম, হুম, দেখবে ঠিক স্কিনের তলা দিয়ে যেন একটা ভয় বয়ে যায়। এবং জানো এই যে ছায়ামূর্তিটা আছে, এই ছায়ামূর্তিটা না মানে কি করে ওর চোখের সামনে ধীরে ধীরে যেরকম টিকটিকি যেরকম করে দেয়াল বায় না, হুম, এরকম করে বাইতে 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 দেয়ালে গিয়ে ঠিক দেয়ালে মানে যেরকম করে তোমার টিকটিকি দেয়ালে লেগে থাকে, ঠিক সিলিং এ মেয়ে নিচে ঘুমাচ্ছে, ঠিক সিলিং এ এরকম করে সেই সেই ছায়ামূর্তি মানে সেই লোকটি এরকম করে সিলিং এ যেন আটকে আছে টিকটিকির মতো, 4 হাত 4 পা দিয়ে। সেখানে সে ওর দিকে তাকিয়ে ঠিক মানে মেঘ খাটে, ছায়ামূর্তি ঠিক উপর দিকে উল্টো দিকে বলছে, জানিস তো একদম সিলিং এ, একদম সিলিং এ আমার ফ্যানের পাশে আছে। সে ওখান থেকে বলছে হ্যাঁ চাক্কু চাক্কু, মানে আর এরকম ঠিক ভাবে। এইরকম ভাবে। হ্যাঁ এবং হঠাৎ করে না সেই ছায়াটা ঠিক ঝুপ করে পড়লো ওর উপরে, মানে ঝুপ করে মানে কি বলতো যেন উপর থেকে দেখো তোমার যদি চোখে ঝুল টুল পরে দেখেছো তো হুট করে তোমার চোখের মধ্যে পড়ে, হুম, ওর হট করে সেরকম ফিল হলো, মানে কিছু একটা না পড়লো ওর উপরে ধুপ করে। ও তো বাবা মা করে চিৎকার করে উঠেছে, যেই চিৎকার করে উঠেছে তখন হঠাৎ করে শুনছে যে একটা মানে ওর কাকি দৌড়ে আসছে ঘরের মধ্যে, হুম, মানে ও দরজার দিকে তাকায়নি, চমচম চমচম করে নুপুরে আওয়াজ হলো, দৌড়ে এসছে। দৌড়ে এসে বলছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কিছু হয়নি আমি আছি তো, তোর কিচ্ছু হবে না, এই তো আমি আছি। এবার তখন না এরকম ভাবে মানে ও ভাব বুঝতে পারছে, মানে গায়ের মধ্যে পুরো কাটা লেগে গেছে, থাকে না যে তোমার একটা স্লিপ প্যারালাইসিস মতো লাগে, ও পুরো সারা গাটা ও বলছে যে আমার জানিস তো মানে আমি হাত পা নাড়াতে পারছি না, পুরো শক্ত হয়ে গেছে। কিন্তু আমি ফিল করছি যে আমার মাথায় আমার কাকি হাত বুলিয়ে বলছে আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, এই তো আমি, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, কেউ তোকে কিছু করতে পারবে না, কেউ তোকে কিচ্ছু করতে পারবে না, এরকম বলছে। আরো আস্তে 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 সেটা থেকে মানে ও জেগে থেকে এটা দেখছে। হুম তারপরে আস্তে আস্তে সেই ও শুনলো যে কাকি এরকম হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে চলে গেল, বললো তুই শুয়ে থাক, তোর কিচ্ছু হবে না, শুয়ে থাক বলে চলে গেল। হুম, শুয়ে আছে ডাকছে কাকি কাকি, আবার ডেকেছে যখন একটু যখন তন্দ্রা ফিরেছে, বলছে জানিস তো, আমি ডাকছি দেখি কোনো উত্তর নেই। তো আমি খুব সাহস করে না উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে আমি সারা ঘরে খুঁজেছি, দেখি কই ঘরে ছাড়া তো আমি কেউ নেই। হুম, আমি তখন ভাবলাম হয়তো বাইরে বেরিয়েছে কি, তখন আমি কল করলাম কাকিকে। তখন কাকি ওকে বললো যে ও নাকি দুপুরবেলা যখন ছিল তখন ওর কাকি নাকি একটু কিছুক্ষণের জন্য মানে মানে ও যখন ঘুমাচ্ছিল তখন ওরা ওই জাস্ট আধ ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছে। হুম, মানে ওর সাথে যখন ঘটনাগুলো ঘটেছে ওর বাড়িতে ও ছাড়া কেউ ছিল না, কাকু ছিল আচ্ছা, না, কাকি ছিল না, কেউ ছিল না, হুম, বুঝতে পারলে, কেউ ছিল না। হুম, এবং এবার তখন আমাকে বলছে যে তখন যখন কথাগুলো বলছে না তখন বুঝতে পারছি চোখ দিয়ে থাকে না, চোখ দিয়ে জল বেরো, মানে হুম, মানুষ কাঁদতে কাঁদতে কথাগুলো বলে। হুম, বলি, তাহলে আমাকে কে বাঁচালো বল? আমি তখন বললাম তোকে যে বাঁচিয়েছে বাঁচিয়েছে, ঠিক আছে, তুই ভাই তুই আর ওই বাড়িতে ফিরে যাস না, তোর মায়ের ওখানে ফিরে যাস না, হ্যান ত্যান। হ্যাঁ তখন আমাকে বলে জানিস আমি একটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি। কি? বলছে কি? বলছে ও যে ওই শিফট করেছিল মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে ওইখানে যে তো ওই পিজিটাতে শিফট করেছিল, তারপরে ও প্রথম মানে এই এক কাকুর সপ্তাহের বাড়ির মধ্যে। ব্যাপারটা খুবই রিসেন্ট তার মানে। হ্যাঁ খুবই রিসেন্ট তো। আচ্ছা, এবং ও আমাকে ওই কথাটা বললো যে ওই যে পিজিতে শিফট করেছিল সেই পিজিতে ও মাঝখানে ডাক্তার দেখাতে গেছিল মনে আছে আমি তোমাকে বলেছিলাম। হুম, হুম, তারপর থেকে ওর স্বপ্নগুলো দেখা শুরু। হ্যাঁ তো ওই পিজির ভদ্রমহিলা একদিন ওকে বলেছে যে আচ্ছা তুমি তোমার মায়ের সাথে কথা বলো না, তোর মা তো তোমার মা তোমার এখানে এসে থাকতে পারে না। তখন ও জিজ্ঞেস করেছিল যে মানে আমার মা এখানে কি করেছে থাকবে, মানে তোমার মা তো এসে দেখে গেছে এই জায়গাটা, তোমার ঘর তো দেখে গেছে। ওকে, 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 ওকে। এবার বুঝতে পারলে? নিজের মা নিজের মেয়ের সাথে এরকম করছে, ভাবা যায়? কি বলি বলো। এবং সেই এখন মেয়েটি এখন কেমন আছে? এখন মেয়েটি মানে আর সে স্বপ্নগুলো দেখছে না, ঠিক আছে,
হুম। কিন্তু সে মাঝে মাঝেই দেখে, মানে আমাকে যেটা বলে যে জানিস তো আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি যে আমার মামা দূর থেকে আমার দিকে দাঁড়িয়ে কটমট কটমট করে তাকিয়ে আছে। সেই কিন্তু মৃত কোনো মামা। কিছু একটার জন্য সে নাকি খুব মানে 5 ফুট থেকে 6 ফুটের কাছে আসতে পারে না। সে কিছু সেরকম দাঁড়িয়ে থাকে। আর যখনই এরকম মাঝে মাঝে সে না ভোরের দিকে স্বপ্ন দেখে, হুম। তার মামা এরকম মানে কাছাকাছি আসছে, আর তখনই তার পিছনে যেন তার কাকি এসে দাঁড়াচ্ছে, কাকির পায়ের নুপুরা বাজাচ্ছে, আর কেউ পিছনে এসে দাঁড়িয়ে কাকির গলায় বলছে, তুই শুধু নমস্কার বলে যা। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটা শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে, এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনাদের কিউরিওফাইটে কীরকম ধরনের এপিসোড চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটে এরকম আর 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।